সমস্যা থাকে আপনি একটু দেখাই দিয়েন, হ্যাঁ আচ্ছা সালাম, ভাই। আপনি দেখাই দিন, ঠিক আছে? আমি মানে করতেছিলাম তো অঙ্কটা। আচ্ছা দেখেন, এই যে এখানে কি বলছে, হ্যাঁ জাস্ট এই দাঁড়ান একটু, আমি আরেকটা হচ্ছে অ্যাপে একটু ওপেন করে নিই, একটু আমাকে একটু সময় দেন, তাহলে আমি একটু হচ্ছে দাগায় দাগায় একটু পড়াইতে পারবো। একটু দেখে নেন আপনারা, একটু হচ্ছে চোখটা বলে নেন যে মানে কোনটার কি মান। এখানে কি বলছে যে আপনার মানে ফিউচার আচ্ছা ভ্যালু, আমি হচ্ছে ফর্মুলাটা এক্সপ্লেন করি, আপনি দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এটা আচ্ছা বলতে এখানে হচ্ছে আমার দুইটা ফর্মুলা, একটা হচ্ছে ফিউচার ভ্যালুর ফর্মুলা, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা। সো ফিউচার ভ্যালুর ফর্মুলা আমি কখন ইউজ করি, সাপোজ হচ্ছে আমি মাসে মাসে বা একটা অ্যানুয়ালি অথবা কোয়ার্টারলি টাকা ব্যাংকে জমা রাখবো। আমি যখন জমা রাখবো আমি একটা সার্টেন পিরিয়ড পরে একটা অ্যামাউন্ট পাবো। এখন এইটার ক্ষেত্রে আমার ফিউচার ভ্যালু হবে। আমি ফিউচার ভ্যালু কখন বুঝবো, যখন আমাকে কোশ্চেনে বলে দিবে যে তুমি হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট ডিপোজিট করতেছো এন্ড এই ক্রাইটেরিয়া দিয়ে দিবে, এটা হচ্ছে তুমি এত বছর পরে কত টাকা পাবা। এরকম যখন বলে দিবে তখন আমি হচ্ছে ফিউচার ভ্যালুর ফর্মুলা ইউজ করব। প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা কখন ইউজ করব, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে তখন হবে, প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে হচ্ছে দুই তিনটা হচ্ছে টাইপ থাকে। সাপোজ হচ্ছে আমি কারোর কাছে একটা গাড়ি সেল করলাম। এখন আমার কাছে ধরেন হচ্ছে আমি গাড়িটা সেল করলাম, গাড়িটার প্রাইস হচ্ছে 24,000, একটা ম্যাথে ছিল আই থিঙ্ক। সো আমি ওর থেকে 24,000 টাকা এখনই নিব না, কিন্তু আমি হচ্ছে কি মান্থলি নিব, একটা পার্সেন্ট হচ্ছে ইন্টারেস্ট দিয়ে আমি মান্থলি ওর থেকে টাকাটা নিব। তো আমি চাইলে এখনই নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি এখন নিচ্ছি না, আমি মান্থলি হচ্ছে নিচ্ছি বা কোয়ার্টারলি একটা, মানে যে কোনো একটা পিরিয়ড ধরে ধরে আমি নিচ্ছি। তখন আমি এখানে প্রেজেন্ট ভ্যালু ইউজ করব। আরেকটা জিনিস হইতে পারে যে সাপোজ আমি হচ্ছে ম্যাথের একটা এক্সাম্পল যদি দেখাই, এরকম ছিল যে আমি হচ্ছে এক জায়গায় পে করতেছি, অথবা পেনশনের কথা যদি চিন্তা করি, পেনশনের একটা ম্যাথ ছিল যে আমি হচ্ছে পেনশন যখন পাই, আমাদের পেনশনে কিরকম থাকে সিস্টেম, যে আমাদের হচ্ছে পেনশনের ক্ষেত্রে একটা সার্টেন অ্যামাউন্ট, ধরেন 20,000 টাকা যদি আমি পেনশন পাই, ওই 20,000 টাকা ব্যাংকে দিয়ে দেয়, ব্যাংক থেকে আমি হচ্ছে কি মান্থলি হচ্ছে টাকাটা পাই। এখন আমার টোটাল অ্যামাউন্টটা কিন্তু 20,000 ছিল, বাট আমি মান্থলি যখন পাচ্ছি আমি কিন্তু 20,000-এর থেকে আরো বেশি পাই, ইন্টারেস্ট ইন্টারেস্ট সহ। তো যখন এই পেনশনের ব্যাপারটা আসবে তখন প্রেজেন্ট ভ্যালু আসবে। তারপরে আমি কারো কাছে সেল করে দিলাম, মানে ইনস্টলমেন্টের ব্যাপার যখন আসবে তখন প্রেজেন্ট ভ্যালু আসবে। আরেকটা প্রেজেন্ট ভ্যালু আসতে পারে হচ্ছে, ম্যাথেই ছিল যে উম হ্যাঁ, আমার থেকে কেউ যদি ধার নিছে, ধরেন আমার থেকে 6,000 টাকা একজন ধার নিছে, বাট সে হচ্ছে এখন আমাকে প্রমিস করছে যে সে হচ্ছে 6% হারে আমাকে হচ্ছে টাকাটা ব্যাক দিবে। এইরকম কেসগুলোর ক্ষেত্রে আমার প্রেজেন্ট ভ্যালু হবে। আদার্স যেসব কেস ওগুলোর ক্ষেত্রে ফিউচার ভ্যালু হবে। মানে প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে যে ইনস্টলমেন্টের ব্যাপার যখন আসবে, ধার নেওয়ার ব্যাপার যখন আসবে, লোন নেওয়ার ব্যাপার যখন আসবে, তখন আমি হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা ইউজ করব। এছাড়া সব হচ্ছে ফিউচার ভ্যালুর ফর্মুলা। মানে আমি মান্থলি মান্থলি যে আমরা যেরকম ফিক্সড ডিপোজিট করি ব্যাংকে, ওগুলো হচ্ছে আমার সব ফিউচার ভ্যালু। তো ফর্মুলা এই দুইটা মুখস্থ করতে হবে, দুইটা কাইন্ড অফ সিমিলার। ফিউচার ভ্যালুর জন্য হচ্ছে আমার R/I 1 + I⁻n-1, এটা হচ্ছে সেভিংস এর জন্য আমি নর্মালি। এরপর হচ্ছে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে R/I 1 - 1 + I - n। এই দুটো হচ্ছে পার্থক্য। আর বলতে আমি বুঝি হচ্ছে যে আমি মান্থলি কত টাকা ডিপোজিট করতেছি বা আমি মান্থলি কত টাকা পাচ্ছি। আর দিয়ে হচ্ছে এখানে রেটটা, মানে কোনো রেট বুঝায় না, আর দিয়ে বোঝা হচ্ছে মান্থলি আমি কত টাকা পাবো অথবা মান্থলি আমি কত টাকা দিব, মান্থলি অথবা পিরিয়ডিক, যেই আমি হচ্ছে পিরিয়ডটা ধরে নিছি ওই পিরিয়ডে আমি কত টাকা পাচ্ছি বা কত টাকা দিচ্ছি, সেটাই হচ্ছে আমার আর। ই তো হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এফ তো হচ্ছে ফিউচার ভ্যালু, আই নর্মালি হচ্ছে ওই যে R/M, এম তো হচ্ছে আমার কম্পাউন্ডিং হয় যত পিরিয়ডে, এম এর ভ্যালু ওইটা। আর ফর্মুলাতে এন যখন আমি করব, এন এর সাথে আমি কি এম ও মাল্টিপ্লাই করে নিব। কম্পাউন্ডিং মানে কি, একটা উদাহরণ দে বছরের। কম্পাউন্ডিং মানে হচ্ছে যে আচ্ছা সাপোজ, আমি একটু বলি, হ্যাঁ কম্পাউন্ডিংটা কি মানে হচ্ছে যে আমি আম, একটা বছরকে আমি কয় ভাগে ইউটিলাইজ করতে পারি, মানে মানে হইতে পারে আমি এটা হচ্ছে বাৎসরিক রাখতেছি, বা হইতে পারে আমি এটা হচ্ছে হাফ ইয়ারলি রাখতেছি, বা হইতে পারে আমি এটা কোয়ার্টারলি রাখতেছি, বা এমনও হইতে পারে যে এটা হচ্ছে যে আমি মান্থলি রাখতেছি। এটা ডিপেন্ড করতেছে যে ব্যাংকের একটা স্কিম থাকে যে তারা কত মানে আর কি সেই স্কিমের আন্ডারে পিরিয়ড কটা থাকে, মানে এটা বলে দেয় যে আমরা আপনাকে
হচ্ছে ইয়ারলি একটা ইন্টারেস্ট দিব, আমরা আপনাকে হাফ ইয়ারলি একটা ইন্টারেস্ট দিব, ঠিক আছে? এটা বিভিন্ন স্কিমের উপর ডিপেন্ড করে। তো এইটা হচ্ছে কম্পাউন্ডিং লেখা মানে ওই থাকে, হ্যাঁ সার্টেন পিরিয়ড পরে আমি ইন্টারেস্টটা পাবো আর কি। হ্যাঁ মানে হ্যাঁ। হাফ ইয়ারলি থাকলে আমি 6 মাসে ইন্টারেস্ট হুম, পাবো, প্রতি 6 মাস পর পর পাবো যদি এরকম। যদি হচ্ছে বছর থাকে, হ্যাঁ মানে যদি হচ্ছে বছর থাকে তাহলে হচ্ছে এম এর মান হচ্ছে 1, যদি হাফ ইয়ারলি থাকে তাহলে হচ্ছে এম এর মান হচ্ছে 2, যদি কোয়ার্টারলি থাকে তাহলে এম এর মান হচ্ছে 4, যদি মান্থলি থাকে তাহলে এম এর ভ্যালু হচ্ছে 12, আর যদি ডেজ থাকে তাহলে ডেজ এর হচ্ছে 365। কিন্তু এখানে আবার দুইটা আছে, যদি এক্সাক্ট বলে তাহলে 365, আর যদি বলে হচ্ছে অর্ডিনারি তাহলে হচ্ছে 360, ঠিক আছে? আচ্ছা আমি আরেকটু বলি, হ্যাঁ যে এখানে এই যে মানে যে আমি হলো সূত্র যে দুইটা লিখলাম এটাকে নর্মালি দুইটা ভাগে ভাগ করা যায়, এটা তো সাইমা বললোই। এফ আমরা কখন দিব, যখন আমরা দেখব যে আম, একটা কোম্পানি বা কোন মানে কোথাও আমরা হচ্ছে মান্থলি আমরা হচ্ছে মানে প্রতি মাসে আমরা কিছু করে ডিপোজিট করব, ঠিক আছে? আমরা প্রতি মাসে কিছু করে আমরা হচ্ছে ডিপোজিট করব, এবং ফাইনালি আমরা একটা মান পাবো, সেটার মধ্যে আমরা যে মান্থলি ডিপোজিট করলাম এইটার ভ্যালু থাকবে, প্লাস আমাদেরকে একটা ইন্টারেস্ট দিবে, হ্যাঁ। এইটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে যখন এই ধরনের কোন একটা মানে সিনারিও আসবে তখন আমরা ব্যবহার করবো হচ্ছে এফ, মানে এই ফিউচার ভ্যালুর যেই মানে ইকুয়েশনটা। কারণ কি ফিউচার ভ্যালুটা কি বলতেছে, আমার কোনো কিছুর একটা সমষ্টিকে আমি এটা ফিউচারে গিয়ে পাবো, এই কারণে হচ্ছে এটাকে বলা হচ্ছে ফিউচার ভ্যালুর ফর্মুলা। আর প্রেজেন্ট ভ্যালু কি, মানে আমি হলো বর্তমানে আমি একটা হিউজ মানে একটা জায়গায় আমি আমি আমার হচ্ছে সব টাকা দিয়ে দিছি, বা আমার একটা টাকা গচ্ছিত আছে, সেখান থেকে আমি প্রতি মাসে কিছু কিছু করে টাকা পাবো, ঠিক আছে? মানে প্রতি মাসে আমি টাকা পাবো, এবং এটার আস্তে আস্তে এই মানে একটা পিরিয়ড পরে আমার এই ভ্যালুটা থাকবে না, মানে আমার যখন ওই কিস্তিটা কমপ্লিট হয়ে যাবে তখন এইটার আর কোনো হচ্ছে অস্তিত্ব থাকবে না। এখন এইটার মধ্যে কি কি হইতে পারে, এখন হইতে পারে মানে প্রথমে আমি একটা সেভ করে দিছি, মানে এমন হইতে পারে যে আমি হলো ব্যাংকে আমি হলো 3 লাখ টাকা আমি জমা রাখছি, এখন এটার এটা হচ্ছে আমার 24 মাসের, মানে 24 মাস পর্যন্ত আমাকে প্রতি মাসে এই ব্যাংক আমাকে এই 24,000 থেকে কিছু টাকা করে আমাকে দিবে। এখন হইতে পারে এখন 24 মাস 24,000 আমাকে দেওয়ার কথা ছিল 1,000 করে, কিন্তু আমি এই টাকাটা যেহেতু আমি 24 মাসের জন্য একটা ব্যাংকে রাখতেছি, এই টাকাটা ব্যাংক খাটাচ্ছে, তার ফলে সে আমাকে কিছু ইন্টারেস্ট দিবে। এমন হইতে পারে যে মানে প্রতি হাজারের সাথে সে আমাকে কিছুটা অ্যাড করে দিতে পারে, মানে 4%, 2%, 6% আমাকে যে অ্যাড করে দিবে, সেইটার আমি একটা কি পাবো, মানে পেমেন্ট পাবো, পার মান্থ একটা পেমেন্ট পাবো, ঠিক আছে? এইটার জন্য আমরা ভ্যালু আমরা হচ্ছে ব্যবহার করব এই পি সমান সমান আর বাই আই, হ্যাঁ। আরেকটা কি হইতে পারে যে হচ্ছে ঋণ। এই আমরা যদি হচ্ছে ঋণটাকে যদি একটু অন্যভাবে চিন্তা করি, মানে ঋণটা কিরকম হইতে পারে যে আম, আমি একটা ব্যাংক থেকে আমি একটা ঋণ নিছি, সেই ঋণটা আমাকে প্রতি মাসে শোধ করতে হবে। তার মানে কি আমার একটা মানে একটা বড় একটা অ্যামাউন্ট আছে, সেটা থেকে আমি পাইতেও পারি আমি দিতেও পারি, একই কথা। মানে আমার একটা প্রেজেন্ট ভ্যালু আছে, এই প্রেজেন্ট ভ্যালুটাকে আমাকে একটা সার্টেন পিরিয়ড পরে ভ্যানিশ করে ফেলতে হবে, ঠিক আছে? আরেকটা কি হইতে পারে যে আমার থেকে কেউ একটা ঋণ নিছে, মানে আমি হচ্ছে যে একটা গাড়ি সেল করছি, সেটা টাকাটা আমাকে পে করে নাই, আমি একটা বাড়ি সেল করছি, সে আমাকে টাকাটা পে করে নাই, তার মানে কি সে ঋণে আছে। হয় আমি ঋণে থাকবো বা কেউ একজন ঋণে থাকবে, হ্যাঁ। যদি এমন কোন সিনারিও থাকে তাহলে হচ্ছে আমাদের একটা প্রেজেন্ট ভ্যালুর দরকার আছে, আমরা প্রেজেন্ট ভ্যালুকে কনসিডার করে আমরা একটা সার্টেন টাইম পরে গিয়ে এই যে মানে কিস্তি বলো বা আমার মানে ফিউচার ভ্যালুটা থাকবে না, এই ক্ষেত্রে আমরা হচ্ছে পি সমান সমান আর বাই আই এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। এখন এই ফর্মুলা দুইটার মোটামুটি হচ্ছে সিমিলার, একটাতে হচ্ছে মানে হচ্ছে 1/i সামনে থাকবে, আর যেটা হচ্ছে পিছনে থাকবে সেটার পাওয়ারটা হচ্ছে -i, মানে -n। এইটাই হচ্ছে যে মানে বেসিক দুইটা ডিফারেন্স, এই দুইটাতেই সব অঙ্ক করা যাবে। হয়তোবা কোনোটার মধ্যে চাইছে এফ, কোনোটার মধ্যে আর, কোনোটার মধ্যে পি বা কোনোটার মধ্যে আই, এইরকম আর কি, হ্যাঁ। জাস্ট খালি একটু বুঝতে হবে যে এই ভ্যালুটা আমাকে কি ইন্ডিকেট করতেছে, যে আমি কি এটা পার মান্থে সেভ করে বা পার মান্থে জমা দিয়ে আমি একটা ফিউচার ভ্যালু পাবো, নাকি আমি বর্তমানে জমা দিছি বা আমার একটা ঋণ আছে বা কেউ আমার থেকে একটা ঋণ পায়, সেইটাকে আমাকে ভ্যানিশ করতে হবে।
ঠিক আছে, কথা কি বোঝা গেছে? ভাইয়া ফিউচার ভ্যালুটা আরেকবার একটু রিপিট করা আচ্ছা যায়? আচ্ছা আপু, মানে ফিউচার ভ্যালুটা কি বলছে একটু মানে আপনি চিন্তা করেন যে আজকে থেকে আমি কিছু টাকা আমি জমানো শুরু করলাম। ধরেন আপনি একটা মাটির বাংলাদেশ ব্যাংক কিনছেন, এখানে আপনি মানে প্রতিদিন আপনি ঠিক করলেন যে আপনি 5 টাকা করে জমা করবেন। তাহলে কি আপনার ফিউচারে গিয়ে আপনার আপনার একটা সেভিংস হবে না? ধরেন আপনি এটা হচ্ছে যে 500 দিন পরে আপনি এটা ভাঙবেন, তাহলে 500 × 5 আপনি 2500 টাকা পাবেন। তাহলে এই 2500 টাকাটিকে আপনার একটা ফিউচার ভ্যালু না? হুম হুম হ্যাঁ, তাহলে হচ্ছে যে মানে এমন যদি কোনো সিনারিও থাকে যে আপনি প্রতি মাসে কিছু করে টাকা জমা দিচ্ছেন বা আপনি সেভ করতেছেন, তার ফলে আপনি একটা ফিউচার ভ্যালু পাবেন। মানে আপনি একটা যোগফল পাবেন, মানে ফিউচারে আপনি একটা যোগফল পাবেন। হুম হুম সেটার জন্য আপনি হচ্ছে ফিউচারের যে ফর্মুলাটা, মানে প্রথম যে ফর্মুলাটা আছে আপনি সেটাকে ব্যবহার করবেন। আর যদি এমন হয় যে না আপনার বর্তমানে আপনার মানে বর্তমানে একটা হিউজ একটা অ্যামাউন্ট আছে, সেটাকে আপনাকে ভ্যানিশ করতে হবে, একটা সার্টেন পরে গিয়ে এটার আর কোনো অস্তিত্ব থাকবে না, সেইটার ক্ষেত্রে আমরা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুটাকে আমরা কনসিডার করে আমরা টাকা কমাইতে থাকবো। ওকে, বুঝছি। আচ্ছা, আর কি কারো কোনো কনফিউশন আছে? হ্যালো? না, বুঝছি। না, আচ্ছা আপু, তাহলে আপনি একটু ম্যাথ গুলো একটু বুঝিয়ে দিবেন নাকি আমি দেখাবো? ভাইয়া দেখায় দেন তাহলে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ম্যাথ এক্সারসাইজ। এটা না আমাদের হচ্ছে 13 নম্বর থেকে, তাই তো? মানে আমাদের 13 নম্বর থেকে আমাদেরকে কি বলছে এটা আমরা একটু দেখি। 13 নম্বর, হ্যাঁ। তো দেখেন একটু আমরা প্রশ্নটা একটু পড়ি, কি বলছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যানুইটি এট দ্য এন্ড অফ 10 ইয়ার্স ইফ 1000 ইজ ডিপোজিটেড এভরি 6 মান্থ? মানে আমরা কি করছি যে মানে প্রতি মাসে যদি আমরা না মানে আমরা প্রতি 6 মাসে যদি আমরা $1000 করে জমা করি, তাহলে আমাদের কি হবে যে এইটার মানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যানুইটি এট দ্য এন্ড অফ 10 ইয়ার্স, মানে কি 10 বছর পরে আমাদের এইটার একটা সম্মিলিত মানে আপনার হচ্ছে যে অ্যানুইটি কত আসবে, তাই তো? তার মানে কি আমাদের ফিউচার ভ্যালু চাইছে না? এটা ফিউচার ভ্যালু চাইছে। তাহলে আমাদের এখন ফিউচার ভ্যালুর ফর্মুলায় আমাদের এই অঙ্কটা পড়বে। তাহলে আমরা কি বলছি, মানে পেমেন্ট আমরা আমরা কি করতেছি দেখেন, $1000 আমরা হচ্ছে পেমেন্ট করতেছি, তার মানে কি পেমেন্ট পার পিরিয়ড কত? 1000। তাহলে হচ্ছে আর এর মান হচ্ছে 1000। আপনার এখানে বলছে 8% রেট, তার মানে এটা হচ্ছে আপনার আর এর মান হচ্ছে আপনার 8%। এখানে আমাদেরকে যেহেতু বলছে সেমি অ্যানুয়ালি, তার মানে বা হচ্ছে আপনার যদি ধরেন হচ্ছে 6 মান্থ, তার তারে হচ্ছে আপনার কম্পাউন্ডেড, এই যে আপনার কম্পাউন্ডেড মানে এম এর মান হচ্ছে আপনার 2, তাহলে আই কত বের হয়? 0.08/2, 0.04। আর এখানে আপনার আমার হচ্ছে যে এন কত বলছে, মানে আমার কত বছর বলছে? 10 বছর। এখন 10 বছরে কয়টা পিরিয়ড হয়? যেহেতু আমাদের হচ্ছে এক একটা পিরিয়ড হচ্ছে আমাদের 6 মান্থ লেন্থ, তাহলে হচ্ছে আমার 10 বছরে কত হয়? 10 × 2, তার মানে হচ্ছে আমাদের 20 পিরিয়ডস। আমরা যদি ফর্মুলাতে বসাই, এইটা হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু। ঠিক আছে, এখন এইটা বলছে যে মানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যানুইটি, এটা হচ্ছে আপনার এফ এর ভ্যালু। কিন্তু এখানে কিন্তু এই পরের প্রশ্নের উত্তরটা কিন্তু বের করা নাই, হাউ মাচ ইজ দ্য ভ্যালু অফ ইন্টারেস্ট। তাহলে আপনি কি করবেন, আপনি চাইলে এইটাকে আপনি হচ্ছে 20 দ্বারা গুণ করতে পারেন। এই 1000কে আপনি 20 দ্বারা গুণ করবেন, আপনার 20,000 হবে। 20,000 থেকে আপনি এটা থেকে আপনি হচ্ছে 20,000 বিয়োগ করবেন, তাহলে আপনি ইন্টারেস্ট ভ্যালুটা পাচ্ছেন যে আমার এই 10 বছর পরে আমি আসলে অ্যাকচুয়ালি আমি কত টাকা ইন্টারেস্ট পাচ্ছি, 9,778.08। এটা হচ্ছে আমার ইন্টারেস্ট ভ্যালু। আর এই 29,778টা হচ্ছে আমার ফিউচার ভ্যালু। ঠিক আছে, এই ফিউচার ভ্যালুর মধ্যে আমার নিজের মূলধনও আছে, আমার ইন্টারেস্টও আছে। ঠিক আছে, বোঝা গেছে? জি। আচ্ছা,
এখন আসেন 14 নম্বরে যাই, কি বলছে, হাউ মাচ শুড ইউ ডিপোজিট ইন অ্যান অ্যাকাউন্ট পেইং 8% কম্পাউন্ডেড কোয়ার্টারলি টু অর্ডার টু রিসিভ, মানে মানে কোয়ার্টারলি পেমেন্ট অফ 1000 ফর নেক্সট 4 ইয়ার, মানে আমাকে কত টাকা বর্তমানে ডিপোজিট করতে হবে যেন এই টাকাটা আমার 4 বছর পরে, মানে মানে 4 বছর পর্যন্ত আমাকে 1000 টাকা করে দেয়, তারপরে এইটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? মানে বর্তমান, মানে আমাকে প্রেজেন্ট ভ্যালু আমাকে বের করতে বলছে, যে মানে বর্তমানে আমাকে কত টাকা ডিপোজিট করতে হবে, তাহলে আমি কি পাবো, 8% হারে, মানে হচ্ছে আপনার হলো মানে কোয়ার্টারলি 4 বছরের জন্য আমি রিসিভ করব কত টাকা করে, 1000 টাকা করে। তাহলে হচ্ছে আমার আর এর মান 1000, আর এর মান 8%, আপনার হচ্ছে কম্পাউন্ডেড কোয়ার্টারলি, তাহলে মানে হচ্ছে আপনার এম এর মান হচ্ছে 4, আর হচ্ছে আপনার এন এর মান কত হবে, হচ্ছে আপনার 4 গুণন 4, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার হবে হচ্ছে 16। আচ্ছা, এখন আপনি যদি এখানে বসায় দেন, আপনি এই যে প্রেজেন্ট ভ্যালুটা পেয়ে যাচ্ছেন। আপনি যদি বর্তমানে 13,577.78 ডলার আপনি যদি ডিপোজিট করেন, তাহলে আপনাকে 4 বছরে 16টা পিরিয়ডে আপনাকে যদি 1000 টাকা করে দেয়, আপনার এই টাকাটা মকুব হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ। ওকে, এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে 15 নম্বরে। 15 নম্বরে কি বলছে, এ ম্যান বরোজ 6000, হ্যাঁ, তার মানে কি কেউ আমার থেকে নিছে, তাই না? তার মানে কি সে হচ্ছে ঋণী, মানে বর্তমান ভ্যালু কত নিছে আমার থেকে, 6000 টাকা নিছে, হুম, তার মানে কি প্রেজেন্ট ভ্যালু না এটা? জি। সে তো আমার থেকে নিছে, তাই না? তার মানে এটা আমরা কিন্তু মানে পেয়ে গেলাম যে এইটা হচ্ছে আপনার পি এর ফর্মুলা বসবে, হ্যাঁ, at 6% and promises to pay both principal amount and the interest in 20 annual in installment at the end of each years. তারপর কি বলছে, what is the annual payment necessary? তাহলে আমাদের হচ্ছে পি কত, এই যে আমরা পাইলাম কত, পি 6000 টাকা, 6টা কি, আর এম কত, আপনার হচ্ছে অ্যানুয়াল বলছে না, তার মানে কত, অ্যানুয়াল মানে হচ্ছে আপনার এম এর মান হচ্ছে 1, ঠিক আছে? তাহলে আপনার হচ্ছে আর বাই এম কত হয়, আই তো হচ্ছে, তাই না? মানে যেহেতু আপনার এম এর মান হচ্ছে 1, তার মানে কি আর আর ইকুয়ালস টু আই, ঠিক আছে? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, আপনার এন এখানে কিন্তু আপনার বলেই দিছে যে আপনার 20 অ্যানুয়াল ইনস্টলমেন্ট, এখানে কিন্তু কোনো বছর বলে নাই, মানে বলে দিচ্ছে যে আমি এটা 20টা পিরিয়ডে আমি এটাকে পরিশোধ করব আর কি। তাহলে যদি পরিশোধ করে তাহলে তো আমরা তো সবকিছু ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এখন কি বলছে যে মানে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল পেমেন্ট নেসেসারি, মানে আপনার হচ্ছে যে পার মানে পিরিয়ডে আপনাকে কত টাকা করে পেমেন্ট করবে সে। তাহলে এই যে আপনি এই আপনার এই ফর্মুলায় বসাই দিবেন, আপনার বের হবে হচ্ছে আর এর মানটা। তার মানে কি আপনার 523 টাকা করে যদি আপনাকে দেয়, তাহলে এই 20টা পিরিয়ড পরে এই 6000 টাকা মানে টাকাটা আপনার মকুব হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেছে? জি। আচ্ছা, এখন হচ্ছে আমরা যখন 16 নম্বরে কি বলছে, ইফ ইউ সেল ইউর কার টু সামওয়ান ফর 2400, তার মানে কি এটা আমি কখন সেল করছি, বর্তমানে সেল করছি, তাই তো? তার মানে কি প্রেজেন্ট ভ্যালু, তাহলে হচ্ছে আপনার পি এর সূত্র, তাই তো? এন্ড এগ্রি টু ফাইন্যান্স ইট এট 1% পার মান্থ, তার মানে এম এর মান কত, 12, তাই না? এম এর মান কত হচ্ছে 12, আচ্ছা 12 মাস। হ্যাঁ, তাই না? মানে আচ্ছা এখানে মান লাগবেও না আর কি। আচ্ছা দেখি আমরা একটু on the unpaid balance, how much should you receive each month to amortize at the loan in 24 মান্থ, মানে আপনাকে বলে দিছে যে আপনার ওই এম এর মানের দরকারও নাই, মানে আপনাকে এখানে বলে দিছে যে আপনি পার মান্থের কথা বলছে, আর এখানে হলো 24 মান্থ, তার মানে আপনার হচ্ছে পিরিয়ড কয়টা, 24টা, তাই তো? পিরিয়ড 24টা না, আর আপনার যেহেতু পার মান্থই বলে দিছে 1% পার মান্থ, মানে আপনার এখানে ওই এম এর ভ্যালুর দরকার নাই, আর সমান সমান আই এখানে আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে যে আমরা এখানে কি বলছি যে আপনার 2400 কখন নিচ্ছে আপনার, মানে আপনি যে সেল করছেন, বর্তমানে সেল করছেন, তার মানে আপনার হলো প্রেজেন্ট ভ্যালু 2400।
আপনার হচ্ছে যে পিরিয়ড দেওয়া আছে, আপনার আই দেওয়া আছে, আপনার হচ্ছে যে তাহলে আপনার কি বের করতে হবে, আর বের করতে হবে, পারবেন না? এই যে হুম হুম আচ্ছা, এটা আপনি কি পাইলেন দেখেন, এইটা কিন্তু আপনি পাইছেন যে পার মান্থে আপনার মানে পার মান্থে আপনি কত টাকা করে পাচ্ছেন, তাই না? এই যে হুম দেখেন হাউ মাচ শুড ইউ রিসিভ ইচ মান্থ, আপনি এটা কিন্তু পাইলেন পার মান্থের হিসাবে। এখন কথা হচ্ছে আপনাকে পরের পোর্শনটার জন্য কি বলছে, হাউ মাচ ইন্টারেস্ট উইল ইউ রিসিভ। এখন আপনি তো পার মান্থে পাইছেন 1 টাকা, এখন তাহলে আপনি 24 মান্থে কয় টাকা পাইছেন, এটা আপনাকে বের করতে হবে না? হুম দেখেন আপনি একটু চিন্তা করেন যে আমি তো 1 মাসেরটা পাইলাম, এখন আমি যদি 24 দিয়ে গুণ করি তাহলে আমি 24 মাসেরটা পাইলাম। এখন 24 মাস থেকে আমি যদি এই আমার যদি মানে যেটাকে আমি সেল করি সেটা যদি বিয়োগ করি তাহলে আমার টোটাল ইন্টারেস্টটা পাচ্ছি না, হুম হুম। এটাই। ঠিক আছে, একটু হচ্ছে মানে প্রশ্নটা পড়ে নিবেন যে আমাকে মানে ফাইনালি কি বের করতে বলছে। আচ্ছা, এখন হচ্ছে আপনার 17 নম্বরটা দেখেন কি বলছে, ইফ ইউ উইল নিড 20,000 ফর ইউর চিলড্রেন এডুকেশন, মানে কি আমার ইউ উইল নিড মানে আমার লাগবে, হ্যাঁ এখন কিন্তু লাগতেছে না, আমার এটা লাগবে, তার মানে কি ফিউচার ভ্যালু, আমাকে হ্যাঁ। ফিউচার ভ্যালু বলতেছে যে আমার আমার হচ্ছে $20,000 আমার লাগবে হলো পড়াশোনা করাইতে, তার মানে আমার প্রেজেন্ট ভ্যালুর দরকার নেই, আমার কিন্তু হলো ফিউচার ভ্যালুর কথা বলছে। হাউ মাচ শুড ইউ সেট এ সাইড, মানে আপনাকে কত টাকা করে পার কোয়ার্টারলি আপনাকে সেভ করতে হবে। এই যে আপনার কি বলছে, হাউ মাচ শুড ইউ সাইড অ্যাসাইড ইচ কোয়ার্টার ফর 10 ইয়ার্স, মানে কি আপনার 10 বছরে পার কোয়ার্টারলি আপনাকে কত টাকা করে সেভ করতে হবে যেন আপনি এটা মানে প্রতি মাসে সেভ মানে আর কি সেভ করে 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 এই 10 বছর পরে গিয়ে আপনি $20,000 পান। তার মানে কি আপনার একটা ফিউচার ভ্যালুর কথা বলছে না এটা? হ্যাঁ তাহলে আপনি এই যে হলো ফিউচার ভ্যালু বসাই দিলেন $20,000, আপনার আর বলছে 6%, আপনি হলো 6% লিখলেন, এম কত 4, তা এখন কি বলছে কোয়ার্টারলি বলছে, তাই না? তার মানে আপনি M4, তাহলে আই সমান সময় R/M 0.015। আচ্ছা, আর আপনার এন কত বলছে 10। এখন এটা তো আপনার হচ্ছে বছর, এখন পার বছরে আপনার হচ্ছে পিরিয়ড কয়টা, 4টা, তাহলে আপনার হচ্ছে টোটাল পিরিয়ড কয়টা, 40টা। এই যে দেখেন 40টা পিরিয়ড, কারণ আমি যদি ফর্মুলায় বসাই দেই এই যে এইটা হচ্ছে যে এই আর এর মানটাই হচ্ছে যে এই যে হাউ মাচ শুড ইউ সেট অ্যাসাইড, হ্যাঁ মানে আপনাকে কত টাকা করে পার মান্থে সেভ করতে হবে, এই যে আপনার 368.54 এই টাকাটা আপনি সেভ করলে পরে আপনার 10 বছর পরে আপনার হচ্ছে $20,000 হবে, ঠিক আছে? আচ্ছা, এখন ভাই হ্যাঁ একটা কোশ্চেন ছিল এখানে আই এর যে ভ্যালু আর বাই হ্যাঁ। এম, আগের দুটাই আমরা এম এর ভ্যালু মানে 1 কেন হয়েছে? আচ্ছা, এখানে না আপনার হচ্ছে পিরিয়ড বলেই দিছে, মানে আপনার হচ্ছে টোটাল পিরিয়ডটা বলে দিছে, এই যে দেখেন মানে তাহলে আমরা হচ্ছে ডাইরেক্ট আর ইকুয়ালস টু আই দিব। জি 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 জি। আপনার আচ্ছা। এখানে তো তাহলে তো আপনার তো ওই মানে পিরিয়ড নিয়ে তো আপনার কোনো মানে মাথা ব্যথা করার নেই আপনার, তার মানে আপনার পিরিয়ড টোটাল। যদি আমি একটু বলি, পিরিয়ড যদি মান্থলি বলে দেয় তখন হচ্ছে আমার আর ধরেন দুইটাই যদি মান্থলি হয়, যেমন ওই ম্যাথে আগের ম্যাথে হচ্ছে কি দুইটা ইন্টারেস্টও মান্থলি ছিল, পিরিয়ড আমার মান্থলি ছিল, তো এজন্য আমার দুইটাই সেম হয়েছে, তো আমার আলাদা করে এম ক্যালকুলেট করা লাগে না। বাট পরের ম্যাথ গুলোতে হচ্ছে যেমন 17তে হচ্ছে কি আমার বলে দিছে যে আমার কম্পাউন্ড হবে কোয়ার্টারলি, সো কোয়ার্টারলি কম্পাউন্ড হইলে আমার বছরে পিরিয়ড পড়ে 4টা, বাট আমার ইন্টারেস্ট রেটটা কি ইয়ারলি দেওয়া আছে, তখন আমি yearly হচ্ছে দেওয়া আছে। এখানে এমটা হচ্ছে কনসিডার করছি। বাট যদি দুইটাই সেম হয় তখন আমার কনসিডার করা লাগবে না। যেমন 16তে হচ্ছে কি আমার 1% পার মান্থ ছিল, আর যেই নাম্বারটা ছিল সেটাও মান্থসে ছিল, সো তখন আমার হচ্ছে এম আর লাগে নাই। আচ্ছা আমি একটু বলি, জি আপু। মানে হচ্ছে যে যখন দেওয়া থাকবে পার মান করে, তখন হচ্ছে যে এমটা আমাদের আলাদা করে বের করে নেওয়া আমি লাগবে না। আমি একটু বলি দেখেন, আপনাকে যদি এখানে পিরিয়ড বলেই দেয় মানে হ্যাঁ আপনার এখানে কিন্তু আপনার হচ্ছে মানে ডিরেক্ট পিরিয়ডের কথা বলে দিছে, তাহলে আপনার আর মাথা ব্যথা করার দরকার নাই, তার মানে আর সমান সমান নাই। যদি মানে পিরিয়ড বলে না দেয়, যদি আপনাকে ডিরেক্টলি পিরিয়ড মানে বলে না দেয় তাহলে আপনাকে একটু ক্যালকুলেশন করতে হবে। তার মানে এই যে দেখেন আপনার মানে প্রতিটা অঙ্কে দেখেন আপনি দেখবেন যে মনে করেন লেখা আছে কোয়ার্টারলি ফর হচ্ছে একটা মানে টাইম দেওয়া আছে, হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনাকে হচ্ছে R/M করতে হবে, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে দেখেন যে এই যে আপনার হচ্ছে পার মান্থে বলছে, এটাও আপনার হচ্ছে 24 মান্থ, তার মানে কি আপনার তো এই যে দেখেন আপনার এখানেও আপনার হচ্ছে বলে দিছে যে 1% পার মান্থ,
আবার এখানে হচ্ছে আপনার হলো 24 মান্থ, তার মানে কি আপনার তো এখানে ক্যালকুলেশন করার দরকার নেই। তার মানে আমি তো বুঝতেছি যে এখানে হুম আপনার এম তো আপনার হচ্ছে মানে ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে, মানে ওনারা ক্যালকুলেশন করেই দিছে আর কি। আচ্ছা, ওকে এখন হচ্ছে 18 নম্বরে যাই। 18 নম্বরটা কি বলছে যে এ ম্যান রিটায়ার্স এট দ্য এজ অফ 60 ইয়ার্স এন্ড হিজ এমপ্লয় গিভ হিম পেনশন। হ্যাঁ, যে সে হচ্ছে 60 বছরে রিটায়ার করছে আর তার এমপ্লয়ি তাকে $1200 করে ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ। হ্যাঁ, reckoning his expectation of his life to be 13 years and that interest এত was the sum of equivalent of this pension। মানে কি বলছে যে আপনি যখন, মানে ধরেন একটা লোক যখন আপনার রিটায়ার করছে আর কি, তো তখন তো তাকে কিছু টাকা দিছে, তাই না? এখন এই কোম্পানি করলো কি, যে তাকে একবারে পুরো টাকাটা না দিয়ে তাকে হচ্ছে মানে 13 বছরের জন্য একটা অ্যামাউন্ট করে আর কি আপনার হচ্ছে দিতে থাকলো। তো 13 বছর পরে এই আপনার যে টাকাটা ছিল এটা আপনার ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? মানে তার তো একটা ফিক্সড অ্যামাউন্ট আপনার কোম্পানি দিছে না, কিন্তু কোম্পানি কি করছে, এই টাকাটা আপনার হচ্ছে তাকে একবারে দেয় নাই, তাকে মাসে মাসে কিছু টাকা দিছে। মাসে মাসে কিছু টাকা দিয়ে একটা সার্টেন টাইম পরে এই টাকাটা সে ভ্যানিশ করে ফেলছে। মানে শেষ হয়ে গেছে। হ্যাঁ, তার মানে কি একটা প্রেজেন্ট একটা ভ্যালু আছে না, সেই হুম প্রেজেন্ট ভ্যালু থেকে আপনার পার মান্থে সে 1200 করে দিচ্ছে না আপনাকে। তার মানে কি একটা সময় গিয়ে আপনার এটা হলো আপনার মানে এই টাকাটা তো থাকতেছে না, তাই না? তার মানে কি হুম আপনার প্রেজেন্ট ভ্যালু বলছে, তার মানে এখানে আপনার হচ্ছে প্রেজেন্ট ভ্যালুটা হিডেন আছে, আপনাকে এটাকে বের করতে হবে। আপনাকে কি বলছে দেখেন, আর বলছে মানে আমি, সে আমাকে পার পিরিয়ডে সে আমাকে 1200 টাকা মানে $1200 করে দিচ্ছে, তাই তো? হুম তাই না? হুম এখানে পার পিরিয়ড বলতে আপনার হচ্ছে মানে পেনশন তো আপনার পার মান্থেই দেয়, তো পার মান্থে যেহেতু দিচ্ছে আপনাকে কত দিছে, 1200 করে দিছে না? নাকি এটা আপনার মনে এনিমনি বলছে না? 13 years that interest on the age of 13 years of 1200 করে দিছে। হ্যাঁ, অ্যানুয়ালি হচ্ছে 1200 করে দিচ্ছে, 13 হ্যাঁ, বছর দিবে। মানে হচ্ছে আপনার হলো 13টা পিরিয়ড আছে, তাই তো? আপনার হচ্ছে 13টা হলো পিরিয়ড, আপনার হচ্ছে যে 1200 টাকা করে দিচ্ছে। এখানে হচ্ছে আপনার অ্যানুয়ালি যেহেতু, তার মানে আপনার এম এর মান এমনিতে কিন্তু এক, ঠিক আছে, যে মানে যেহেতু অ্যানুয়ালি, তাহলে আপনার হচ্ছে এম এর মান এমনিতেই এক। তাহলে হচ্ছে আপনার আর সমান সমান হচ্ছে আপনার আই হবে। হ্যাঁ, আর হচ্ছে যে আপনার এখানে বের করতে হবে কি, পি, তাই না? যে আপনার মানে প্রেজেন্ট ভ্যালু, এই মানে প্রেজেন্ট ভ্যালু কত, সেখান থেকে আপনাকে 1200 টাকা করে দিচ্ছে, তাই তো? এই যে দেখেন আপনার, একটু দেখেন অঙ্কটা, বুঝছেন কিনা? এখানে আর এর মান 12, আই এর মান 4 13টা পিরিয়ড, তার মানে হচ্ছে যে আর এর মান বসা দিয়েছে আই। হুম, হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে। এখন যে হচ্ছে আমরা পরেরটা কি বলছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ এন অর্ডিনারি অ্যানুইটি ইফ পেমেন্ট অফ 600 is made at the end of every 6 months for the 3 years at the rate এত compounded yearly। মানে কি বলছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ অ্যান অর্ডিনারি অ্যানুইটি ইফ পেমেন্ট 600 ইজ মেড এট দ্য এন্ড অফ। আচ্ছা, তার মানে কি আপনি প্রতি মানে প্রতি কি বলছে 3 মান্থ মানে হচ্ছে কোয়ার্টারলি, তাই তো? আপনি আপনি প্রতি মানে এক কোয়ার্টার পর পরে আপনি হচ্ছে $600 করে জমা দিচ্ছেন 3 বছরের জন্য। তাহলে কি বলছে যে আপনার ভাই একটা ছোট কোশ্চেন, এক কোয়ার্টার মানে কি 4 মাস পর না 3 মাস পর? 3 মাস পর, মানে মানে কোয়ার্টার। চার ভাগে আর কি, জি জি 3 জি জি 4 12। আচ্ছা, জি জি জি। তাহলে হচ্ছে যে আপনি প্রতি 3 মাস পর পরে আপনি 600 টাকা করে জমা দিচ্ছেন 8% আপনার হারে, আর 3 বছরের জন্য। তাহলে আপনার ফিউচার ভ্যালু কত, তাই না? আপনি মানে ফিউচারে কত টাকা পাবেন, ঠিক আছে? হুম ওকে, তাহলে এই যে আপনার মনে করেন যে একদম সিম্পল ফর্মুলা এটাই, আপনি বসায় দিবেন, দেখবেন যে আপনার সব বের হয়ে গেছে। ঠিক আছে, গট ইট? মেন কথা হচ্ছে যে প্রেজেন্ট না ফিউচার এটা ধরতে পারলে মোটামুটি একটা আকার দেওয়া যায়। জি জি জি।
এই 21 নম্বরটা একটু ট্রিকি, মানে এই যে আমরা অঙ্কগুলো করলাম এটা থেকে একটু মানে সামান্য একটু ডিফারেন্স। হ্যাঁ, এই 20 নম্বর অঙ্ক তো হচ্ছে যে আমাদের ওই আপনার সিম্পল কম্পাউন্ড আর হচ্ছে আপনার কম্পাউন্ড, ওই আপনার হচ্ছে সিম্পল কম্পাউন্ড আর এটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড না কি ওটা বলে, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ হ্যাঁ, সরি। তো এটা হচ্ছে আপনার 20 নম্বরটা, এটা হচ্ছে আগের চ্যাপ্টারে। হ্যাঁ, আমরা জাস্ট এই চ্যাপ্টারটা নিয়ে একটু কথা বলি। 21 নম্বরটা দেখেন কি বলছে, এ হাউস ইজ অফার্ড এট সেল ফর 25,000, the seller agreed to accept টাকা 200 at the end of each month for 8 years, and the down payment is made assuming that the interest is 6% compounded monthly. What should be the down payment? মানে কি দেখেন, আপনি একটা বাসা সেল করছেন 25,000 টাকায়। এখন যখন সেল করছেন তখন আপনাকে তো কিছু ডাউন পেমেন্ট দিছে, তাই না? তো ডাউন পেমেন্ট দেওয়ার পরে বাকি যে টাকাটা ছিল সেটা সে 8 বছরে কি বলছে ইচ মান্থ, মানে 8 বছরে প্রতি মাসে আপনাকে 200 করে টাকা দিবে 6% কম্পাউন্ডেড মান্থলিতে। ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে যে কত টাকা ডাউন পেমেন্ট করছে সে এটা বের করতে বলছে। তার মানে কি দেখেন, আপনার 25,000 টাকার ভিতর থেকে সে আপনাকে কিছু ডাউন পেমেন্ট করছে, বাকি টাকাটা তো সে হচ্ছে আপনার ঋণে আছে। যদি ঋণ থাকে, মানে যে কারো ঋণ থাক, তার কোন ফর্মুলা, পি এর ফর্মুলা, তাই না? আমরা বললাম একটু আগে যে তার কারণ তো এই 25 এই ধরেন মানে যে ডাউন পেমেন্ট করার পর যে টাকাটা থাকে এটা তো আপনি পাবেন। তো এটা তো একটা প্রেজেন্ট ভ্যালু, এই প্রেজেন্ট ভ্যালুটা একটা সার্টেন এই আপনার 8 বছর পরে আর থাকবে না। তাহলে কি এটা আপনার কমতে থাকতেছে, তার মানে এটা হচ্ছে আপনার পি এর ভ্যালু। তাহলে আমরা কি করব যে আমরা প্রথমে এটার প্রেজেন্ট ভ্যালুটা বের করব। এই প্রেজেন্ট ভ্যালুটাকে আমরা যদি এই 25,000 থেকে বিয়োগ করি তাহলে আমরা হচ্ছে ডাউন পেমেন্টটা পাবো। ঠিক আছে? না, বুঝি নাই, আরেকবার। আচ্ছা দেখেন, ধরেন আপনি একটা বাসা সেল করলেন। হ্যাঁ, আপনি হ্যাঁ। হচ্ছে 25,000 টাকা আপনি একটা বাসা সেল করলেন। এখন ধরেন যে আমি আপনাকে ডাউন পেমেন্ট করলাম 10,000 টাকা, হুম, তাহলে বাকি থাকে কত? 15,000 টাকা। 15,000। হ্যাঁ। আচ্ছা, এই 15,000 টাকা আপনি যদি প্রতি মাসে 200 টাকা করে দেন 8 বছরের জন্য, হ্যাঁ। হ্যাঁ 8 বছরের জন্য, তাহলে আপনি আপনার এই মানে হচ্ছে যে বাকি 15,000 টাকাটা আপনার শোধ হয়ে যাবে। হুম, হুম। তাহলে আপনার কি হচ্ছে যে আপনার একটা বর্তমানে একটা ভ্যালু আছে যেটাকে আপনি প্রতি মাসে দিয়ে দিয়ে আপনি এটাকে কমায় আপনি এটাকে হচ্ছে ভ্যানিশ করে দিচ্ছেন। হুম। তাহলে কি এটা একটা প্রেজেন্ট ভ্যালু আছে না? হ্যাঁ। মানে আপনি তো একটা প্রেজেন্ট ভ্যালুটাকে তো আপনি হচ্ছে যে মানে ভ্যানিশ করতেছেন। তার মানে এটা হুম। কিসের ফর্মুলার পড়বে? পি এর ফর্মুলায় পড়বে, তাই না? এখন আপনাকে কিন্তু বলছে কি যে হোয়াট ইজ দ্য ডাউন পেমেন্ট, মানে কি আমি কত টাকা ডাউন পেমেন্ট করছি এটা জানা নাই এখানে, এটা আমাকে বের করতে হবে। তাহলে কি করতে হবে, আপনি যদি মানে কত টাকা বাকি আছে ডাউন পেমেন্ট করার পরে কতটুকু টাকা বাকি আছে এই টাকাটাকে আপনি যদি বের করতে পারেন, তাহলে আপনি যদি এই মেইন টাকা থেকে বিয়োগ করেন তাহলে আপনার হচ্ছে ডাউন পেমেন্টটা বের হবে না? হুম। এটাই দেখেন, the sellers agrees to accept টাকা 200 at the end of each month for 8 years provided down payment is made assuming that the interest 6% compounded monthly। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন হিসাব করি যে আর এর মান কত, 200, হুম। আপনার হচ্ছে যে আচ্ছা, এ বড় আর কি বলে? পেমেন্ট পার পিরিয়ড, মানে আপনি পার পিরিয়ডে আপনি হয় কত টাকা পেমেন্ট করতেছেন বা আপনি কত টাকা রিসিভ করতেছেন এটা। মানে প্রতি মাসে আপনি মানে ধরে নেন, মানে প্রতি মাসই ধরে নেন আপনি অঙ্কটাকে, যে আপনি প্রতি মাসে হয় আপনি কত টাকা জমা দিচ্ছেন বা প্রতি মাসে আপনাকে কেউ কত টাকা দিচ্ছে। হ্যাঁ, বুঝছি। এটা হচ্ছে আপনার বড় হাতের আর। তো এখানে কি কি বলছে দেখেন, যে হচ্ছে 200 টাকা দিছে, আর এর ভ্যালু আপনার এন্ড অফ ইচ মান্থ, তার মানে এখানে বলে দিচ্ছে মান্থলি, তাই না? আর হচ্ছে আপনার 8 ইয়ার্স এর জন্য, তার মানে আপনার টোটাল পিরিয়ড কত, 8 into 12 96। আপনার হচ্ছে আর এর মান কত 6, এটা আপনার কম্পাউন্ডেড আপনার হচ্ছে মান্থলি হচ্ছে, তার মানে এম এর মান হচ্ছে 12। তাহলে আমি হচ্ছে কি করবো 6% বাই হচ্ছে 12, আমার এইটা হচ্ছে আপনার হলো
দেয়া আছে, আমি হচ্ছে তাহলে কি মানে প্রেজেন্ট ভ্যালুটা বের করবো, তাই না? এই যে আমরা প্রেজেন্ট ভ্যালুটা বের হইলো, এইটা কি আমাকে হলো পরিশোধ করতে হবে, তাই না? এটাকে হুম আমাকে হলো পরিশোধ করতে হবে, মানে প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমি যদি এই এই প্রেজেন্ট ভ্যালুটাকে আমি যদি এই মানে বিক্রিত ভ্যালু থেকে যদি আমি বিয়োগ করি, তাহলে আমি ডাউন পেমেন্টটা পাচ্ছি না, যে আমি কত টাকা আমি পেমেন্ট মানে করে দিছি আর কত টাকা আমি পেমেন্ট করব। হুম বাস শেষ। বুঝছি। পরীক্ষার হলে গিয়ে মনে থাকলেই হয়। আর কি কারো কোনো কনফিউশন আছে? হ্যালো। না, না নাই। আচ্ছা বুঝেছি। ঠিক আচ্ছা, আছে তাহলে এখন হচ্ছে তাহলে বাকিটা যাইতে পারেন আমার যারা হচ্ছে ক্যালকুলাস বুঝতে চান থাকেন। আমরা ডিফারেন্সিয়াল শুধু আমি বুঝি। ভিডিও করছস? আছে, ঈদে আছে। আচ্ছা ঠিক আছে তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমি একটু বাকি অঙ্কগুলা করি। ওকে। ঠিক আছে। এখন কি ইন্টিগ্রাল করবি না ডিফারেন্সিয়েশন করবি, কোনটা? ডিফারেন্সিয়েশন থেকে শুরু করি। আচ্ছা তাহলে করা, আমি একটু আসি। ইন্টিগ্রাল আসলে তখন আসবে আবার। আচ্ছা বেরোচ্ছি না, আসি। আচ্ছা, সামিয়া আপু তো আছেন। 10 minutes পর স্টার্ট করি। আচ্ছা, ওকে। ডিফারেন্সিয়েশনে তো খালি ওই যে কয়েকটা স্টেপ আছে, স্টেপ গুলো ফলো করলেই হবে, সব ম্যাথ সেম, তাই না? হ্যাঁ, ওই শুধু যে যে দুইবার করতে হয়। হ্যাঁ, প্রথমে কি জানি বলে, সংকেতের নাম কি কি দিয়ে জানি লেখে? বার দিয়ে একটা বার সাইন আসে। সাইমা, হুম। একটু আগে যে আমরা যে এনওইটির ম্যাথ গুলো করলাম, এনওইটি থেকে একটা আসবে তাই না বলো? এনওইটি থেকে একটা আসবে, আর হচ্ছে ওই যে সিম্পল আর কমপ্লেক্স মিলায় একটা আসবে মেবি। দুই সেট লেখা। হ্যাঁ মানে আমি এটাই মুখস্থ করে যাব। হ্যাঁ, এনওইটি থেকে একটা শিওর থাকো, আর হচ্ছে ওই যে ইন্টারেস্ট থেকে একটা আসবে। তাইলে হচ্ছে দুইটা হয়ে গেল, দুই সেট। আমার টার্গেট 4 সেট, আমার টার্গেট ফুল আনসার না। এখন আরো 2 সেট কোত্থেকে আসবে? সেট থেকে সেট আর কি যে পারমুটেশন থেকে এক পারমুটেশন সেট আসবে তাই না কম্বিনেশন, বলো? হ্যাঁ ওইখান থেকে একটা আসবে। হ্যাঁ, লিনিয়ার প্রোগ্রামিং থেকে একটা আসবে। আমি না এই ম্যাথ পারি না, লিনিয়ার প্রোগ্রামিং। এটা ইজি আছে। লিনিয়ার প্রোগ্রামিং তো সবচেয়ে ইজি আপু। হ্যাঁ, আমার মাথায় ঢুকে না, আমি হচ্ছে গাধা। লিনিয়ারের মানে সাথে ইকুয়েশন আসতে পারে আমার মনে হয়, ইকুয়েশন আর ম্যাট্রিক্স। ওইটাই মনে হয় একসাথে দিয়ে দিবে, অথবা লিনিয়ারের সাথে আবার সেটও আসতে পারে। মানে লিনিয়ারটা একদম অল্প একটু, বেশি না। আগে দেখি এটা, তিনটা একটু এনশিওর করি, মানে তিনটা একদম পারফেক্টলি পারবো, কোনো ভুল হবে না এরকম, তারপরে বাকিগুলো। ও আপু, লিনিয়ার প্লাস ম্যাট্রিক্স আসবে আমাদেরকে বললো। লিনিয়ারের সাথে ম্যাট্রিক্স বলতে? হ্যাঁ, লিনিয়ারটা সোজা আপু, আপনি একটা ম্যাথ বুঝলেই হবে, লিনিয়ারে খালি একটা বুঝবেন তাহলেই হবে। সাইমা আপুকে এখন এই ফাঁকে লিনিয়ারটা বুঝাই দেয়, একটা ম্যাথ সোজা আছে। হ্যাঁ, লিনিয়ার বুঝতে পারো এখন চাইলে। তাইলে একটু লিনিয়ারটা বোঝাও দেখি ওই কত দূর আসতেছে। বুঝি। আমি না এটা অনেক ট্রাই করি কিন্তু আমার মাথায় ঢুকেই না। ইজি আছে, এটা পারবা, দাঁড়াও। দেখতে স্ক্রিন? হ্যালো। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, লিনিয়ারের ফার্স্ট প্রবলেমটা দেখি। তো লিনিয়ার করার টাইমে হচ্ছে আমি আগে শেষের কোশ্চেনটা দেখবো, মানে শেষের লাইন দেখবো যে আমাকে কি বলছে।
তো শেষে হুম। আমাকে কি বলছে দেখো, আমার হচ্ছে কত পাউন্ড লাগবে ফর ইচ মিক্সার, আমি যদি একটা ক্যান্ডি হচ্ছে প্রিপেয়ার করে তার সেলস রেভিনিউটাকে কি করতে চাই, ম্যাক্সিমাইজ করতে চাই। তো আমার এখানে ম্যাক্সিমাইজটা কি করতে বলছে, সেলস রেভিনিউকে হচ্ছে ম্যাক্সিমাম করতে বলছে। সো সেলস রেভিনিউকে যখন আমার ম্যাক্সিমাম করতে বলছে, তার মানে আমার যে অবজেক্টিভ ফাংশনটা সেটা কি হবে, রেভিনিউ ফাংশন। হুম। তো এখন আমার মেইন কাজ থাকবে হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন বের করা। তো অবজেক্টিভ ফাংশনটা কি আসবে, রেভিনিউ ফাংশন আসবে, তার মানে আমার অ্যামাউন্ট ইনটু কি থাকবে, সেলিং প্রাইসটা থাকবে। এখন দেখো সেলিং প্রাইস কিসে দেওয়া আছে, এখানে একটা সেলিং প্রাইস দেওয়া আছে আর একটা সেলিং প্রাইস এখানে দেওয়া আছে। হ্যাঁ, দুইটা। হ্যাঁ, তো সেলিং প্রাইস গুলো কিসের জন্য দেওয়া আছে, মিক্সচার গুলোর জন্য দেওয়া আছে। তো ফার্স্ট যে মিক্সচারটা ওইটার জন্য আমার সেলিং প্রাইস দেওয়া আছে হচ্ছে 1.25, সেকেন্ড মিক্সচারটার জন্য দেওয়া আছে কত, 2। তাহলে আমার যেই, ধরো ফার্স্ট মিক্সচারটাকে যদি আমি এক্স ধরি, মানে ওরা ফার্স্ট মিক্সচারটা এক্স ইউনিট প্রডিউস করতেছি, সেকেন্ডটা হচ্ছে কি ওয়াই ইউনিট প্রডিউস করতেছি, তাহলে আমার রেভিনিউ ফাংশনটা কি আসবে। বুঝি না, আরেকবার। আমি হচ্ছে ফার্স্ট যে মিক্সারটা ওইটা প্রডিউস করতেছি কি এক্স ইউনিট, হ্যাঁ। সেকেন্ড মিক্সারটা প্রডিউস করতেছি কি ওয়াই ইউনিট, হ্যাঁ। প্রাইস দুইটাও দেওয়া আছে, হুম। একটা 1.25 একটা কি 2। 2 তাহলে আমার রেভিনিউ ফাংশনটা কি আসবে, x + y। এক্স প্লাস ওয়াই, কিন্তু হচ্ছে রেভিনিউ ফাংশন আমি কি করতাম, ইউনিট ইন্টু সেলিং প্রাইস মাল্টিপ্লাই করতাম না। হুম হুম। তাহলে কি হবে 1.25 এক্স প্লাস 2 ওয়াই। ও হ্যাঁ 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 হ্যাঁ। এটা তো বুঝছি। এখন হ্যাঁ। এই যে আমি রেভিনিউ ফাংশনটা পেলাম, এটা আমার কি অবজেক্টিভ ফাংশন। হুম। আমাকে লিখতে হবে অবজেক্টিভ ফাংশন আমি বের করছি, অবজেক্টিভ ফাংশন যেটা বের করছি সেটা আমার কি আসছে, তোমার 1.25 এক্স প্লাস 2 ওয়াই। হুম। বুঝছি এটা, এটাকে হ্যাঁ। আমি ম্যাক্সিমাইজ করব। এটা গেল। এখন হচ্ছে এরপর হচ্ছে আমি কিছু কন্ডিশন দেখবো যে আমার এখানে কি কন্ডিশন বের করা যায়। একটা দুইটা কন্ডিশন একদম ফিক্সই থাকবে, মনে করো এক্স এর যেই ইউনিট, আমি তো এক্স একটা ইউনিট ধরছি, ওয়াই একটা ইউনিট ধরছি। সো এক্স আর ওয়াই কি হবে, অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল কি 0 হবে। যেগুলো হুম। যেহেতু এগুলো ইউনিট, এগুলো তো মাইনাস হইতে পারবে না। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমার দুইটা ইকুয়েশন কি আসে, এক্স এন্ড ওয়াই হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। আর হুম। কি কি কন্ডিশন আসে দেখো, এখানে হচ্ছে আমার চকলেটের যে একটা ইউনিট বলে দিচ্ছে এটা কি 130 পাউন্ড, আর হচ্ছে মিমসের যেই চেরি। অ্যামাউন্ট সেটা কি হ্যাঁ। 170। 170। হ্যাঁ, তো চেরিস এর জন্য আমার আসছে 130, আর মিমস এর জন্য আসতেছে কত 170। এখন হুম। দেখো এখানে হচ্ছে আমার ফার্স্ট যে মিক্সারটা, ওইখানে আমি চেরিস ইউজ করতেছি কত হাফ, পরেরটায় আমি মিনস ইউজ করতেছি হাফ, আর পরেরটাই হচ্ছে আমি চেরিস ইউজ করতেছি 1/3, আর মিনস ইউজ করতেছি 1/3। এখন দেখো আমি এটার সবকিছুকে ধরছি কি এক্স, হুম। মিক্সার 1 কে, আর মিক্সার 2 কে কি ধরছিলাম y। ওয়াই। এখন হ্যাঁ। এখান থেকে আমি যদি চেরিসের অ্যামাউন্ট গুলাকে আলাদা করি, তাহলে এটা কি হবে, হাফ এক্স 1/3 ওয়াই হবে না। হুম এই দুইটা মিলে আমার কি 130 হবে। হুম হুম। মানে হচ্ছে যে হাফ বাই 1/3 মিলে হচ্ছে যে 130 হবে। হ্যাঁ, তাহলে হুম। হাফ এক্স প্লাস 1/3 ওয়াই, হুম। 130-এর বেশি তো হইতে পারবে না। হ্যাঁ। তাহলে আমি কি বলবো, স্মলার দেন অর ইকুয়াল হুম। 130। বুঝছি এটা। হ্যাঁ বুঝছি। তাহলে সেম ভাবে আমার মিনস এর গুলা কি হবে, ওই যে হাফ বাই হাফ ইন্টু আরো হাফ ইন্টু 2/3। এক্স, ওয়ান হ্যাঁ। মিক্সের তো এক্স, তার জন্য কি হাফ এক্স, আর কি হ্যাঁ। 2/3 ওয়াই, x y। স্মলার হ্যাঁ। দেন অর ইকুয়াল কি 170। 170। হ্যাঁ। এখন দেখো এই ইকুয়েশন গুলো আমার আসছে, হুম সাবজেক্ট টু এই 4টা ইকুয়েশন আসছে। হুম। একটু বুঝছি। আর এখন হচ্ছে আমার এই যে সাবজেক্ট টুতে যে ইকুয়েশন গুলো আসছে, ওগুলাতে আমার কাজ কি থাকবে, আমার ধরো এই যে দুইটা ইকুয়েশন, এগুলাকে আমি হচ্ছে কি, যে এখানে ইনইকুয়ালিটি সাইন ছিল না, এটাকে আমি হুম একটা ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দিলে আমার দুইটা ইকুয়েশন আসে। হুম বুঝছি। হুম এখন হুম হচ্ছে আমি কি করব, এই ইকুয়েশনে একবার এক্স কে 0 ধরবো, একবার ওয়াই কে 0 ধরবো। তো হ্যাঁ এক্স কে যখন আমি 0 ধরতেছি, এই পোর্শনটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর ওয়াই কে যখন 0 ধরতেছি, এটা পুরো হচ্ছে কি 0 হয়ে 0 যাচ্ছে। হয়ে যাচ্ছে। এখন হুম। দেখো এক্স কে যখন আমি 0 ধরতেছি, আমি ওয়াই এর একটা ভ্যালু পাচ্ছি, হ্যাঁ। আবার ওয়াই কে যখন 0 ধরতেছি, আমি এক্স এর একটা ভ্যালু পাচ্ছি। হুম। দেখো এভাবে বের করছে, এখানে ভুল আছে, এটা এক্স হবে ওয়াই না।
তাহলে দেখো আমি যখন এক্স কে 0 ধরতেছি আমি কি পাচ্ছি, ওয়াই এর ভ্যালু পাচ্ছি 390। হ্যাঁ এটাকে আমি একটা পয়েন্ট ধরতে পারি 0,390। হ্যাঁ হ্যাঁ সেম ভাবে আমি ওয়াই কে যখন 0 ধরতেছি আমি এখানে এক্স এর ভ্যালু কি পাচ্ছি 260। হ্যাঁ হ্যাঁ তাহলে আমি এটাকে পয়েন্ট ধরতে পারি কি 260,0। 0 হুম সেম ভাবে দুইয়েও আমি একবার এক্স কে 0 ধরবো, একবার ওয়াই কে 0 ধরবো। হুম হুম এখানে আমি দুইটা পয়েন্ট পাচ্ছি, একটা কি 0,170, হ্যাঁ আবার কি পাচ্ছি 255,0। হ্যাঁ বুঝছি। না সরি বেশি 255, কঠিনও তো না। হ্যাঁ 0,250, আর এটা হচ্ছে কি তোমার 340,0। হুম এটা ইজি আছে। এখন হচ্ছে এই যে আমি 4টা পয়েন্ট পাইছি না, এই হ্যাঁ হ্যাঁ 4টা পয়েন্ট হচ্ছে আমি এখন প্লট করব। এখন দেখো আমার আচ্ছা ফার্স্টে যেই হুম 4টা পয়েন্ট, ফার্স্টে 2টা পয়েন্ট কি ছিল, 0,390 390 আর 260,0। সো হুম ওইটা দিয়ে আমার একটা লাইন হবে। ওই হুম লাইনটা হচ্ছে তোমার রেড লাইনটা মেবি, রেড থ্রি লাইনটা কমা হচ্ছে উপরে আমার আছে, হ্যাঁ 390, আর হচ্ছে যে টু কত জানি 260, ওইটা আর 0। 260,0। এই হ্যাঁ লাইনটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড হুম ইকুয়েশনের লাইনটা হচ্ছে কি আমার এটা, হুম বুঝছি। এখন হচ্ছে এক্স এর যে ইয়াগুলা ছিল দেখো, এখানে আমার কি বলছে, এক্স এর এক্সিসে কি হবে, আর একটু উপরে যে এখানে আমার যে ভ্যালুটা সেটা হচ্ছে কি আমার এক্স এর ভ্যালুটা কি 0 থেকে বড়, ওয়াই এর ভ্যালুটা কি 0 থেকে বড়। হুম এখন আমি হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবো, ধরো হচ্ছে আমার এক্স ইকুয়াল টু এক্স এর যে ভ্যালুটা 0 থেকে বড় মানে কি এটা নেগেটিভ হবে না। এক্স হুম বরাবর নেগেটিভ কোন দিকে, ওই যে বাম সাইডে। হ্যাঁ। সো বাম সাইডে যেহেতু নেগেটিভ তার মানে আমার ভ্যালুটা কি ডান সাইডে সব হবে। তার মানে হুম এক্স এক্সিসটা কি আমার এটা না, হুম হুম আমার সব রিজিয়নটা কি এই পাশে হবে, হুম এই পাশটায়। ওয়াই এর বরাবর কি আমার নিচের দিকে গেলে নেগেটিভ আসে, তাহলে আমার পুরো পোর্শনটা কি উপরের দিকে থাকবে। হ্যাঁ বুঝছি এটা। এখন হ্যাঁ হ্যাঁ এই ইকুয়েশন গুলা দেখো, এখানে ইকুয়েশন গুলার আমার ইনইকুয়ালিটি কি ছিল, ইকুয়েশন আমাকে বলছে যে আমার এই যে লাইনটা এটা কি 130 থেকে ছোট। সো হুম আর এটাও কি 170 থেকে ছোট। এখন এখানে আমি একটা জিনিস মনে রাখবো, আমি যে স্ট্রেট লাইনটা ড্র করছি এটাকে আমি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বার ধরতেছি। ধরার পর এখন আমাকে হচ্ছে ইনইকুয়ালিটি কি ছিল, ছোট ছিল। যখন ছোট থাকবে আমি অলওয়েজ কি জানি এক্স বরাবর বামে গেলে আমার ভ্যালু কমে, হুম হুম আর এক্স বরাবর ডানে গেলে ভ্যালু বাড়ে। আরে সেম ভাবে ওয়াই বরাবর নিচে গেলে আমার ভ্যালু কমে, উপরে গেলে হুম ভ্যালু বাড়ে। বাড়ে। তো এখানে যেহেতু আমার কমার একটা সাইন ছিল না, স্মলার দেন ছিল, বুঝছি এটা। হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো স্মলার দেন যেহেতু ছিল এই কারণে আমি কি করব সবসময় ডানে যাব আর নিচের দিকে যাব, মানে আমি এই দিকে কিন্তু যাচ্ছি না, আমি এই দিকে আসতেছি, এটা বুঝছি। হুম হুম এখন আমার একটা রিজিয়ন চলে আসছে না লিমিটেড, হুম হুম এই রিজিয়নে আমার কি অ্যান্সারটা থাকবে এটা বলে দিছে। তার মানে আমার এই রিজিয়নটাতে আমি কি পাবো, সলিউশনটা পাবো। এখন এই রিজিয়নের 4টা পয়েন্ট আমি পাচ্ছি, একটা, দুইটা, দুইটা তিনটা, তিনটা 4টা। চারটা। হ্যাঁ এই পয়েন্টগুলো তো আমি জানি, এটা তো 0,0, এটা হচ্ছে আমার ইকুয়েশন থেকে আসছে। এই পয়েন্টটা আমি জানি না, হুম এই পয়েন্টটা আমি কিভাবে বের করবো, দেখো এই পয়েন্টটা কি আমার এই যে দুইটা ইকুয়েশন ছিল না, হুম এই দুইটা ইকুয়েশনের ছেদ বিন্দু, দুইটা স্ট্রেট লাইন হচ্ছে কি একজন আরেকজনকে ছেদ করছে না এই পয়েন্টে। হ্যাঁ 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 তাহলে আমি হচ্ছে এই যে এই দুইটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনকে সলভ করলে আমি কি এক্স আর ওয়াই এর যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে কি আমার এই পয়েন্টটা। ও তাহলে আমি এখানে 4টা পয়েন্ট পেলাম না, হুম এই তিনটা আরেকটা কি এই পয়েন্টটা যেটা আমি সলভ করে বের করছি হুম সেটা আসছে আমার হচ্ছে এটা। 180/120। হুম। এরপর হচ্ছে এই 4টা ভ্যালু দিয়ে আমি কি করব, তখন এই যে ম্যাক্সিমাইজ যে ফাংশনটা ছিল এটা আমি বের করব, কোনটার ভ্যালু কত আসে। এখন আমাকে যেহেতু ম্যাক্সিমাম করতে বলছে, যেটার ভ্যালু সবচেয়ে বেশি আসবে আমি বলবো ওইটার জন্যই আমি কি ম্যাক্সিমাম যে ভ্যালুটা পাচ্ছি। তাহলে দেখো এখানে আমার যে অ্যান্সার গুলো আসছে আমার সবচেয়ে বেশি ভ্যালু কিসের জন্য আসছে, চলে গেছে ধরো এটা ছিল উপরে 7 নম্বর না এটা। আচ্ছা, এখানে দেখো সবচেয়ে বেশি ভ্যালু আমার কোনটার জন্য আসছে,
510। তার মানে আমি হচ্ছে কি এক্স এর 0 ইউনিট আর কি ওয়াই এর যখন 255 ইউনিট নিচ্ছি তখনই আমি কি ম্যাক্সিমাম সেলস রেভিনিউ পাচ্ছি। হুম। এটাই আমার অ্যান্সার। আচ্ছা, বাকি ওই যে উপরের ইকুয়েশনে শুধু মানটা বসাই দিছি, তাই না বলো? হুম, এই যে সাবজেক্টিভ ফাংশন যেটা ছিল, অবজেক্টিভ হ্যাঁ, হ্যাঁ, ফাংশন যেটা ছিল এটা। বুঝছি তাইলে। হ্যাঁ, এই এটা এই সবই একটা পারবা। দিলে তো ভালোই তো। দুইটাই তো ম্যাথ আছে মনে হয় নাকি? হ্যাঁ, এখানে হচ্ছে এটা একটা, বাকি সবগুলো পারবা। একটা হচ্ছে একটু ডিফারেন্ট, যেটা হচ্ছে দেখো এখানে আমার রিজিয়নটা একটু আলাদা। এখানে আমার রিজিয়নটা কেন আলাদা এটা জাস্ট একটু মুখে বলে দেই, করতে গেলে আবার দেখো, না পারলে জিজ্ঞেস করো। এখানে যে ইকুয়েশনটা, এটা আমার হচ্ছে কি 3x প্লাস ওয়াই ইজ ইকাল টু 6 এর ইকুয়েশনটা। এখন দেখো আমি হচ্ছে এখানে যে ইকুয়েশনটা, এখানে আমাকে কি বলছে, এগুলা কি দেখো, এগুলো হচ্ছে স্মলার দেন, বাট এটা কি গ্রেটার দেন না। হুম। এই যে গ্রেটার দেন সাইনটা আসছে, এ কারণে আমার এই স্ট্রেট লাইনের কি হবে, বামে না গিয়ে ডানে যাবে। ও, বুঝছি, এই কারণে হচ্ছে আমার এটা ডানে গেছে, তো আমার রিজিয়নটা কি চেঞ্জ হয়ে গেছে। যদি ওইটা গ্রেটার দেন না থাকতো তখন আমার রিজিয়ন কি এই অ্যাজ ইউজুয়াল এই রিজিয়নটাই হইতো। ও, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। আবার যদি ধরো এটা হচ্ছে গ্রেটার দেন না থেকে স্মলার দেনই আছে, বাট এই লাইনটা গ্রেটার দেন হয়ে গেছে, তখন আমার রিজিয়নটা কি হইতো, এই রিজিয়নটা হইতো। ওকে। বামের দিকে না গিয়ে ডানে যাবে তখন। ইস, 1 নাম্বারটা দিত খুবই উপকার হইতো আমার জন্য, ওটা অনেক ইজি। পারবা, বাকিগুলো ইজি, এই চ্যাপ্টারে সবগুলা ম্যাথ ইজি। ওকে। হুম হুম। আচ্ছা, সামিয়া তোমরা question- রেকর্ড করবা না ডিফারেন্সিয়েশন করলে? হ্যাঁ। তাহলে আমি রেকর্ড হ্যাঁ, দেখে নিব না, আমি একটু হচ্ছে যে এই বিয়াটা করি, অ্যানুইটির ম্যাথ গুলা করি। আচ্ছা। ওকে, টাটা, থ্যাংক ইউ। সামিয়া আপু আসছেন? আসে নাই এখনো, খালি ও আসছে আসছে। আচ্ছা, একটু পরে শুরু করতেছি। হ্যালো। Hello. আচ্ছা, এখন তাহলে দেখাই তাহলে ইন্টিগ্রেশন থেকে শুরু করি। Okay. আচ্ছা, ইন্টিগ্রেশনের জন্য আমার হচ্ছে 4টা ফর্মুলা লাগে। ফর্মুলার ছবি হচ্ছে দিয়ে দিব। আপাতত খুঁজে পাচ্ছি না। সো ওই 4টা ফর্মুলা থেকে হচ্ছে আমার মেইনলি ম্যাথ করতে হবে। তো
ফর্মুলা হচ্ছে দিয়ে দিব না, আগে হচ্ছে একটু দেখাই। তো এখানে হচ্ছে আমার কি করতে হবে, আমার ফার্স্ট কোশ্চেনটা যদি দেখি, আমাকে হচ্ছে একটা মার্জিনাল কস্ট ফাংশন দেওয়া আছে, সেটা কত 6 + 10x - 6x স্কোয়ার। এখান থেকে আমাকে কি বলছে হচ্ছে যে একটা পেয়ার অফ শুজ মেক করতে লাগে হচ্ছে $20। তখন আমাকে কি করতে বলছে, টোটাল কস্ট যে ফাংশনটা আর এভারেজ কস্ট ফাংশনটা বের করতে বলছে। এখন এইটা হচ্ছে কি আমার মার্জিনাল কস্ট ফাংশন, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তখন আমি কি পাবো, কস্ট ফাংশন পাবো। কস্ট ফাংশন যেটা পাবো সেটাকে যদি আমি ইউনিট দিয়ে হচ্ছে ডিভাইড করি তখন আমি পাবো এভারেজ কস্ট ফাংশন। কস্ট ফাংশন বের করার ক্ষেত্রে আমার স্টেপ গুলো যদি দেখি, আমার এটা তো দেওয়া ছিল কোশ্চেনে, mc = 6 + 10x - 6x স্কোয়ার। এটাকে যখন আমি ইন্টিগ্রেশন করছি আমি কি পাচ্ছি, কস্ট ফাংশন পাচ্ছি। তো কস্ট ফাংশন আমি লিখবো হচ্ছে ইন্টিগ্রেশন অফ mcx dx। ইন্টিগ্রেশন করলাম নর্মাল নিয়মে। এখন ইন্টিগ্রেশনের সময় আমার একটা কনস্ট্যান্ট পার্ট থাকে, যেটার ভ্যালু আমি জানি না, আমাকে ফার্দার ক্যালকুলেশন করে বের করতে হয়। সো এইটা ইন্টিগ্রেশন করার পরে আমার একটা কে এর ভ্যালু আসছে, যেটা আননোন এই ভ্যালুটা আমি কিভাবে বের করব। এখানে হচ্ছে আমাকে বলে দিছে যে একটা পেয়ার অফ শুজ মেক করতে আমার লাগে হচ্ছে $20। তো মেক করতে যে খরচ লাগে সেটা কি কস্ট ফাংশন। তো কস্ট ফাংশন আমি যেটা বের করছি, এই কস্ট ফাংশনটা, এটাকে যদি আমি ইউনিট কি ধরি, 2 ধরি, যেহেতু পেয়ার অফ, তখন আমি 2 ধরলে আমার যে টোটাল কস্টটা আসবে সেটা কত, $20। তাহলে আমি এখানে কি বলতে পারি, যেই ভ্যালুটা আসছে এখানে আমি এক্স এর জায়গায় 2 বসাবো, ক্যালকুলেশন করলে হচ্ছে কি আমার 20 আসবে। কে এর ভ্যালু তো আমি জানি না। So, এখান থেকে যে 20 আসছে এটা থেকে আমি একটা কে এর ভ্যালু পেয়ে গেছি ক্যালকুলেশন করে। এই আচ্ছা, কে এর এখানে আমরা 2 বসালাম যেহেতু পেয়ার অফ শুজ, রাইট? 2 জোড়া তার জন্য, মানে দুইটা মিলে এক জোড়া সেজন্য। হ্যাঁ, ওকে। তো কে এর ভ্যালু যেটা পেলাম সেটা হচ্ছে যখন আমি কস্ট ফাংশনে কে এর জায়গায় বসাচ্ছি আমি কস্ট ফাংশন পেয়ে গেছি। এখন কস্ট ফাংশনকে যদি আমি এক্স দিয়ে ডিভাইড করে দিই তখন আমি কি এভারেজ কস্ট ফাংশন পেয়ে যাচ্ছি। সিম্পল স্টেপ, এটা গেল। এটার পরে হচ্ছে আমার রেভিনিউ ফাংশনের কথা বলা আছে। কোশ্চেন আছে আমার। জি, ওটা হচ্ছে কি, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কি দুইটা একত্রে আসতে পারে নাকি দুইটা আলাদা আলাদা সেট হবে? আলাদা সেট হবে। আচ্ছা, তো আমি চাইলে যে কোনো একটা বাদ দিতে পারি না? হ্যাঁ, ওকে, এটাই। তাহলে আমাদের কি কি আসবে, যে আপনার ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স থেকে দুইটা, একটা অ্যানুইটি আর একটা হচ্ছে ওই যে সিম্পল কম্পাউন্ড গেল। হ্যাঁ, ইন্টিগ্রেশন থেকে একটা, ডিফারেন্সিয়েশন থেকে একটা, তাহলে হলো হুম। 4টা। সেট থেকে পারমুটেশন একটা, হ্যাঁ, ওই তো সেট set থেকে থেকে, হ্যাঁ, ওইখান থেকে একটা আসবে। 5টা, আর একটা হচ্ছে লিনিয়ার আর ম্যাট্রিক্স মিলায়। হ্যাঁ, লিনিয়ার ম্যাট্রিক্স মিলে আসতে পারে। আর ইকুয়েশনটা হচ্ছে অন্য কোনো কোশ্চেনের আন্ডারে আসতে পারে। মানে হয়তো বা এ তে ঢুকাই দিবে না? হুম, আই থিঙ্ক ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনও দিতে পারে, তাই না? হ্যাঁ, কাছাকাছি কনসেপ্ট তো। হুম হুম হুম, ওকে। জি আপু। আচ্ছা, এটা হচ্ছে আমার মার্জিনাল কস্ট রেটটা ছিল। পরের কোশ্চেন আছে আমার মার্জিনাল রেভিনিউ ফাংশন, সেটাও আমার দেওয়া আছে। এখান থেকে আমার টোটাল রেভিনিউ ফাংশন বের করতে বলছে। এখন দেখেন এখানে কিন্তু আমার পেয়ার অফ শুজ বলা ছিল, বাট এখানে কোনো কিছু বলা নাই। তাহলে এটাকে আমি যখন ইন্টিগ্রেশন করে রেভিনিউ ফাংশনটা বের করব, তখন আমার কি একটা এক্সট্রা কন্ডিশন লাগবে না, বাট কন্ডিশনটা দেওয়া নাই। তখন আমি কি করব, রেভিনিউ ফাংশনের ক্ষেত্রে আমার কি হয়, ধরেন হচ্ছে যে আমি 0 ইউনিট যদি সেল করি আমার রেভিনিউ কি 0 হবে। হ্যাঁ। হ্যাঁ, তো ওই কন্ডিশন ধরে আমি হচ্ছে কি এখানে একটা কে এর ভ্যালু বের করতে পারবো, যে আমি হচ্ছে আর অফ 0 = 0 পাচ্ছি, তখন আমি কে এর একটা ভ্যালু পাচ্ছি, সেখান থেকে আমি রেভিনিউ ফাংশন পেলাম। আর হুম, বুঝছি। আগেরটা যেরকম ছিল যে আমার এভারেজ কস্ট ফাংশন আমি কিভাবে পেয়েছিলাম, কস্ট ফাংশনকে এক্স দিয়ে ডিভাইড করে হচ্ছে এভারেজ কস্ট ফাংশন পেয়েছি। তাহলে ডিমান্ড ফাংশনটা কিভাবে পাবো, রেভিনিউ ফাংশনকে এক্স দিয়ে ডিভাইড করলে আমি ডিমান্ড ফাংশনটা পেয়ে যাব। ডিমান্ড ফাংশনটার জন্য আমি রেভিনিউ ফাংশনকে আবার এক্স দিয়ে ডিভাইড করলাম। এটা কেন? এখানে তো ওই যে ডিমান্ড ফাংশন বের করতে বলছে, মানে রেভিনিউ ফাংশনটাকে আমি কত রেভিনিউ পাচ্ছি,
সো রেভিনিউকে যখন আমি এক্স দিয়ে ডিভাইড করতেছি তখন আমি কিভাবে ডিমান্ড ফাংশন পাচ্ছি? আমার ডিমান্ড তো ওইটার উপরে ডিপেন্ড করতেছে, যত বেশি মানুষ জিনিস কিনতেছে তার মানে তাদের ডিমান্ড ততটুকুই। হুম হুম হুম। ওইটার সাথে রিলেট করে হচ্ছে কি আমি যখন রেভিনিউ ফাংশনকে এক্স দিয়ে ডিভাইড করতেছি ওইটা আমার কি হয়ে যাচ্ছে? ডিমান্ড ফাংশন হয়ে যাচ্ছে। কস্ট ফাংশনের সাথে এভারেজ কস্ট ফাংশনের রিলেশন, রেভিনিউর সাথে হচ্ছে কি ডিমান্ড ফাংশনের রিলেশন। ওকে। আচ্ছা, পরেরটাও হচ্ছে পারবেন। দেখেন এখানে হচ্ছে যে সেম একটা ফাংশন দেওয়া আছে, ইউনিট 5 ইউনিটের জন্য একটা ভ্যালু দেওয়া আছে, কে বের করে করব। আচ্ছা, এটা একটু ডিফারেন্ট। এখানে হচ্ছে কি মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম দেওয়া আছে। সো মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউমের যখন ফাংশন দেওয়া থাকবে ওইটাকে যখন আমি ইন্টিগ্রেশন করব তখন আমি পাবো কি কনজাম্পশন ফাংশন। আচ্ছা, এমপিসি এর সাথে আমার হচ্ছে আরেকটা টার্ম ছিল এমপিএস, মার্জিনাল প্রপেনসিটি টু সেভ। তো সেভ এর ক্ষেত্রে আমার হচ্ছে কোনো ফাংশন আসে না, এই কারণ হচ্ছে কি আমি কনজাম্পশনেই ডিরেক্টলি আসি। তো এখানে যেহেতু এমপিসি দেওয়া ছিল আমি ডিরেক্টলি এটাকে ইন্টিগ্রেশন করে হচ্ছে কি পেলাম, ডিরেক্টলি এটাকে যখন আমি ইন্টিগ্রেশন করছি আমি কি কনজাম্পশন ফাংশন পাচ্ছি। বাট পরে দেখবেন আরেকটা ম্যাথ আছে, সেখানে হচ্ছে আমার প্রপেনসিটি টু সেভ দেওয়া আছে, এই যে এই ম্যাথে। সো এখান থেকে যখন আমি হচ্ছে কনজাম্পশন ফাংশনের ভ্যালু বের করব তখন আমি কি করব? ওই যে আমি একটা ফর্মুলা জানতাম না, এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এখানে মার্জিনাল প্রপেনসিটি টু সেভ ফাংশনটা যেহেতু এটা, তাহলে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম ফাংশনটা কি হবে? 1 মাইনাস এই ভ্যালুটা। হুম হুম। তখন আমি যেটা পাচ্ছি এমপিসি, সেটাকে আমি ইন্টিগ্রেশন করলে কি কনজাম্পশন ফাংশন পাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে ইউনিট দিয়ে হচ্ছে ক্যালকুলেশন করে কে বের করব। এটা হচ্ছে করলেই পারবেন। উম, আচ্ছা, আর কোনোটা কি ডিফারেন্ট আছে হ্যাঁ, দেখুন? ডিফারেন্ট আছে এখানে একটা, দুইটা আছে আগে ডিফারেন্ট। এখানে দেখেন, এখানে হচ্ছে কি এমআর দেওয়া আছে, এমসি দেওয়া আছে, এখান থেকে আমাকে কি প্রফিট ফাংশন বের করতে বলছে। তখন আমি কি করব? এমআর মাইনাস এমসি করব। তাহলে আমি কি পাচ্ছি? এমপি পাচ্ছি, মার্জিনাল প্রফিট। হুম হুম। তখন ওইটাকে ইন্টিগ্রেশন করলে আমি টোটাল প্রফিট ফাংশনটা পাচ্ছি। ব্রেক ইভেন এটার পয়েন্ট, সলিউশন দিতে পারবেন আপু? এটা হচ্ছে 5 নাম্বার। জি। হুম, বুঝতে পারছি। এখানেও কি ওই যে P0 ওই কারণেই ধরলাম? হুম। ওকে। আচ্ছা, এখান থেকে পরে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট যদি বের করি, ব্রেক ইভেন পয়েন্টে কি পি অফ এক্স ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে আমার ব্রেক ইভেন পয়েন্ট আসতেছে কি দুইটা আসতেছে, একটা 0 3 কমা একটা কি 9। তো এখানে আমার দুইটা পয়েন্ট আসছে। পরে আমাকে কি বলছে, এই যে ব্রেক ইভেন পয়েন্টস বিটুইনে আমাকে হচ্ছে কি প্রফিট বের করতে বলছে। তো এই ম্যাথে আমি কি করব? ওই যে আমি ইন্টিগ্রেশন করব, কিন্তু আমি কি লিমিট দিয়ে ইন্টিগ্রেশন করব। লিমিটটা কি, এই যে আমি এই যে দুইটা ভ্যালু পাইছি এটা হচ্ছে কি আমার লিমিটে থাকবে 3 to 9। এটার ক্ষেত্রে কি করবো? আমি সেম নিয়মে ইন্টিগ্রেশন করব, কিন্তু এই যে 3 to 9 আছে না, তখন আমি কি করব? এক্স এর ভ্যালু একবার 9 বসাবো, 9 বসায় মাইনাস হচ্ছে এক্স এর ভ্যালু একবার 3 বসাবো। যেমন এইখানে আমার 27 এক্স স্কোয়ার আসছে, তখন আমি কি করবো? 27 ইন্টু 9 স্কোয়ার মাইনাস 27 ইন্টু 3 স্কোয়ার। সেম ওয়েতে এখানে কি হবে? 1.5 এটা ইন্টু 27 কিনে আসলো। ডিফারেন্সিয়েশন করে। ও ও। তুই কি ইন্টিগ্রেশন শুরু করে দিলি শ্যামা? হ্যাঁ হ্যাঁ। হায় হায়। আচ্ছা দেখ এখন পারবি। আচ্ছা, এটা হচ্ছে আমার ওই পয়েন্টের জন্য ছিল, ব্রেক ইভেন পয়েন্টের জন্য। তাহলে সেম ভাবে হচ্ছে কি এখানে আমার 1.5 এর একবার হচ্ছে কি এক্স এর জায়গায় আমি 9 বসাবো, মাইনাস হচ্ছে কি আবার 3 বসাবো। সেম ওয়েতে দেখেন সবগুলোর জন্য দুইটা দুইটা করে আসছে, এসে হচ্ছে আমার ক্যালকুলেশন আসছে এটা। এটা তো বুঝছি। এটা আরেকবার একটু রিপিট করা যায়? আচ্ছা, এখানে আমার ইন্টিগ্রেশনের ভ্যালু আসছে কোনটা? এটা 27 এক্স স্কোয়ার মাইনাস 1.5 এক্স কিউব মাইনাস হচ্ছে কি 121.5 এক্স।
লিমিট হচ্ছে কি 9 থেকে 3 থেকে 9। এখন লিমিট যখন থাকবে আমি কি করব, আমি প্রত্যেকটা পার্টকে দুইটা ভাগ করব। এখানে তিনটা জিনিস আছে না, তিনটাকে আমি আবার দুইটা দুইটা ভাগ করব। ভাগ কিভাবে করব, আমি হচ্ছে এই যে এক্স এর জায়গায় একবার 9 বসাবো, একবার 3 বসাবো। তো এখানে 27 এক্স স্কোয়ার আছে, তখন আমি কি বসাবো, 27 ইন্টু 9 স্কোয়ার মাইনাস 27 ইন্টু 3 স্কোয়ার। মানে হচ্ছে এটা যেহেতু আমার লিমিট, দুইটার মধ্যে পার্থক্যটা আমার জানতে হবে। তো আমি হচ্ছে এখানে 27 9 স্কোয়ার, এই যে দেখেন এখানে 27 9 স্কোয়ার মাইনাস 27 3 স্কোয়ার। হ্যাঁ, তো এটা বুঝছি, আমাকে একটু এটা বলবেন যে 121.50 যেটা ওখানে জাস্ট 9 দিয়ে করলাম, 3 দিয়ে আচ্ছা হ্যাঁ 3টা এখানে নিচে, এক্স আছে সরি শুধু। হ্যাঁ হ্যাঁ দেখিনি ওটা। হ্যাঁ, ওই কিউবেরটাও সেম নিয়মে। আর যেহেতু সাইনটা মাইনাস ছিল, এই কারণে কি সাইন গুলা চেঞ্জ হয়ে প্লাস মাইনাস হচ্ছে। আচ্ছা, এটা ছিল। এখানে হচ্ছে ডিফারেন্ট, এই একটা ডিফারেন্ট। আরেকটা ডিফারেন্ট হচ্ছে আমার কনজিউমার সারপ্লাস, আরেকটা কি প্রোডিউসার সারপ্লাসের ম্যাথ যখন আসে তখন হচ্ছে এটা ডিফারেন্ট। এরকম টাইপ একটা যদি দেখি, এখানে দেখেন, এখানে হচ্ছে আমার কনজিউমার সারপ্লাস বের করতে বলছে আর প্রোডিউসার সারপ্লাস বের করতে বলছে আন্ডার পিওর কম্পিটিশন। তো এই টাইপের যখন ম্যাথ আসে আমার হচ্ছে দুইটা কন্ডিশন থাকে, একটা হচ্ছে হয়তো বলা থাকবে আন্ডার পিওর কম্পিটিশন, এখানেও আন্ডার পিওর কম্পিটিশন, অথবা বলা থাকবে কি আমার আন্ডার মনোপলি। সো আন্ডার পিওর কম্পিটিশন যখন থাকবে বলা, তখন আমার হচ্ছে দুইটা ফাংশন দেওয়া থাকে নর্মালি, একটা হচ্ছে কি ডিমান্ড ফাংশন, একটা কি সাপ্লাই ফাংশন। আন্ডার পিওর কম্পিটিশন যখন বলা থাকে তখন হচ্ছে কি আমি ডিমান্ড ফাংশন ইজ ইকাল টু সাপ্লাই ফাংশন ধরবো, ডি ইজ ইকাল টু এক্স। তো এটার একটা সলিউশন যদি দেখি 6 নাম্বারটা, এখানে দেখেন আমার আন্ডার পিওর কম্পিটিশনে কি ডি ইজ ইকাল টু এক্স, ডিমান্ড ফাংশনও দেওয়া ছিল, সাপ্লাই ফাংশনও দেওয়া ছিল। সো এই ডি ইজ ইকাল টু এক্স করে আমি কি একটা এক্স এর ভ্যালু পাবো। এক্স এর যে ভ্যালুটা পাচ্ছি সেটাকে আমি এক্স নট ডি বলবো, ইকুয়ালস টু কি এক্স হবে না এস? এস। এস, ওকে। ডি ইজ ইকাল টু মানে ডিমান্ড ফাংশন ইজ ইকাল টু সাপ্লাই ফাংশন, সাপ্লাই ফাংশন, হ্যাঁ হ্যাঁ। এটা ধরে আমি এক্স এর ভ্যালু পাচ্ছি। এক্স এর যে ভ্যালুটা আসবে ওইটা আমি সবসময় কি পজিটিভ ভ্যালু নিব, কেন, কারণ এটা হচ্ছে আমার ইউনিট, ইউনিট কখনো নেগেটিভ হয় না। সো এক্স এর যে ভ্যালুটা পাচ্ছি সেটাকে আমি কি বলবো, এক্স নট বলবো। এক্স নট যেটা আসছে সেই ভ্যালুটাকে আমি হচ্ছে কি এই ফাংশনটাতে বসাবো, সাপ্লাই ফাংশনটাতে বসাবো, সাপ্লাই ফাংশন মেইন ফাংশনে। ডিমান্ডে বসাবো, সরি। সাইমা, হুম, তুই কোশ্চেনটাকে ডবল ইয়াতে কর না, এটা পাশাপাশি পাশাপাশি রাখ, মানে আরেকটা খোল, পেজ খোল। এটা তো আমার এটাকে ডাউনলোড না, তাই হচ্ছে না। আচ্ছা দাঁড়া দেখি। ডাউনলোড হবে হবে মানে তুই ওইটাকে লেকচারটাকে একটা পার্ট কর, চ্যাপ্টার সলিউশনটাকে একটা পার্ট কর, দুটো পার্ট এখানেই হবে, কারণ ডাউনলোড করা লাগে না রে। কিভাবে? ওইটারে ধরে কর, হুম, ধরে বাইরে নিয়ে যা। হ্যাঁ এই এভাবে। যে, হ্যাঁ পাশে রাখ, না বাহিরে রাখ, হ্যাঁ। তারপর আগেরটাকে ওই পিছনেরটাকে ছোট কর। হ্যাঁ হুম, হ্যাঁ, আর এটাকে উপর উঠায় নে, এটাকে একটু ছোট কর, এটাকে মিনিমাইজ কর আর একটু, তাহলেই হবে। আচ্ছা এবার হয়েছে। ওই যে নিচে মিনিমাইজ কর, দুটাকে মিনিমাইজ কর নিচে। হ্যাঁ হবে হবে, আস্তে আস্তে হবে। মিনিমাইজ মিনিমাইজ, জুম করতেছিস। হুম, দাঁড়া দাঁড়া, আসবে আসবে। হুম, হুম, ঠিক আছে, এটাকেও হালকা মিনিমাইজ করে নে। হ্যাঁ ইনাফ, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমার যে এক্স এর ভ্যালুটা আসছে ওইটাকে আমি কোথায় বসাবো, কি এই যে ফাংশনটা ছিল ডিমান্ড ফাংশনে ওইখানে বসাবো।
বসালে হচ্ছে আমি এখানে একটা ভ্যালু পাচ্ছি, ভ্যালুটা কি হচ্ছে পি নট, এক্স নট ছিল, এক্স নটের জন্য আমি একটা পি নট পাচ্ছি। এটা আমি অলওয়েজ কিসে বসাবো, ডিমান্ড ফাংশনে বসাবো। সাপ্লাই ফাংশনে কেন বসাবো না? এখানে হচ্ছে আমি সারপ্লাস বের করতেছি, সারপ্লাসের ক্ষেত্রে আমি কি করি, মানে আমার কম্পারিজনটা কিসের সাথে হয়, ডিমান্ড ফাংশনের সাথে হয়, যে আমার আমি যতটুকু ডিমান্ড আছে আমি ততটুকু সাপ্লাই দিতে পারছি কিনা, আচ্ছা, সারপ্লাসটার এটা। সো কনজিউমার সারপ্লাস আমি যখন করতেছি, মানে কনজিউমার হচ্ছে কি তারা যতটুকু সাপ্লাই পাচ্ছে আর তাদের ডিমান্ডটা কি ফুলফিল হচ্ছে কিনা সেটা দেখবো কনজিউমার সারপ্লাসে। প্রোডিউসার সারপ্লাসে কি দেখবো, তারা যতটুকু চাচ্ছে তত পরিমাণ আমরা কি প্রোডিউস করতে পারতেছি কিনা। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো কনজিউমার সারপ্লাস আমি যখন দেখতেছি, পি নটের পার্টটা তো বুঝি, পি নটটা আমি অলওয়েজ হচ্ছে কি ডিমান্ড ফাংশনে বসাবো। এরপর আমি কনজিউমার সারপ্লাস যখন দেখতেছি তখন আমি কি দেখবো, যে আমার কনজিউমার হচ্ছে যতটুকু চাচ্ছে আমি ততটুকু দিতে পারছি কিনা। সো কনজিউমার সারপ্লাস যখন আমি করব, ডিমান্ড ফাংশনে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনের লিমিট থাকবে কি এক্স নট আর 0, ডিমান্ড ফাংশনটা থাকবে, ওইখান থেকে আমি মাইনাস করব কি এই যে পার্টটা পি নট এক্স নট, পি নট এটা যেটা কি পেলাম। ফর্মুলা হ্যাঁ, নাকি এই ম্যাথের জন্য? এই টাইপের ম্যাথের জন্য, সারপ্লাসের জন্য এটা ফর্মুলা। কনজিউমার সারপ্লাস যখন বের করব তখন আমি কি ডিমান্ড ফাংশনের ইন্টিগ্রেশন করব, লিমিট থাকবে কি 0 টু এক্স নট, মাইনাস হবে কি পি নট এক্স নট। ওকে। এই যে পি নট পেলাম 12 ইন্টু কি 2 রুট 6 হবে, তাহলে আমার আসে কত 24 রুট 6। আর এটা তো হচ্ছে নর্মাল নিয়মে ইন্টিগ্রেশন করব, করে আমার একটা সলিউশন আসবে। এই যে সলিউশনটা আসছে এটা আমার কি কনজিউমার সারপ্লাস। সেম ওয়েতে আমি প্রোডিউসার সারপ্লাস বের করব, তখন আমার কি যে পি নট এক্স নট ছিল ওইটা মাইনাস হচ্ছে কি সাপ্লাই ফাংশন হবে। সেম নিয়মে আমার লিমিট থাকবে কি 0 টু এক্স নট, তখন আমার আরেকটা অ্যান্সার আসছে। একটু উপরে যত আনসারের ডিমান্ড আর একটু যা, মানে ডিমান্ড ফাংশনে যা, ডিমান্ডে কনজিউমার সারপ্লাসে যা। হ্যাঁ, ডিমান্ড ফাংশনে আমরা বসাই। আচ্ছা, পি নট এর ভ্যালু বের করছি। পি ফার্স্টে এক্স নট, নট এর ভ্যালু বের না না, করছি, আমি বলতেছি পি নট এর ভ্যালুর জন্য সবসময় আমরা ডিমান্ড ফাংশনে বসাবো, হুম, মানে এটা প্রোডিউসার হোক আর কনজিউমার হোক। হ্যাঁ। আচ্ছা, প্রোডিউসার সারপ্লাস ওকে। আচ্ছা, এরকম টাইপের আরেকটা ম্যাথ হচ্ছে এই যে 9 নাম্বারটা, এখানেও আমাকে কনজিউমার সারপ্লাস আর হচ্ছে কি শুধু কনজিউমার, হ্যাঁ প্রোডিউসার সারপ্লাসও বের করতে বলছে। এটা হচ্ছে কি আমার আন্ডার পিওর কম্পিটিশন। তো এখানে আমার কি হবে, এই ডিমান্ড ফাংশন ইজ ইকুয়াল টু কি সাপ্লাই ফাংশন। সাপ্লাই ফাংশন, ওইখান থেকে আমি একটা এক্স এর ভ্যালু পাবো, যেই এক্স এর ভ্যালুটা আসবে সেটা কি হবে এক্স নট, ওটা এক্স পি নট ডিমান্ড ফাংশনে বসাবো। ডিমান্ড ফাংশনে বসালে আমি কি পাচ্ছি পি নট, পি নট। পি নট থেকে আমি পি নট ইন্টু এক্স নট করবো, এরপর কনজিউমার সারপ্লাসে কি ডিমান্ড ফাংশন মাইনাস পি নট এক্স নট, আর প্রোডিউসার সারপ্লাসে কি পি নট এক্স নট মাইনাস সাপ্লাই ফাংশন। বুঝছি কি হুম। সামি আপু, বুঝছি? মোটামুটি। আচ্ছা, এখানে হচ্ছে তাহলে এই সেম ওয়েতে হচ্ছে ম্যাথটা করছে। এখানে দেখেন, এখানে হচ্ছে আমার এক্স এর দুইটা ভ্যালু আসছিল, একটা -9 একটা কি 1, যেহেতু ইউনিট তার মানে কি আমি মাইনাসটা নিতে পারবো না। আচ্ছা, 7। সবটা একদম ইজি, এমসি এমআর এগুলো থাকলে কি করি আমি, জাস্ট হচ্ছে এমসি কে হচ্ছে একটা ইন্টিগ্রেশন করলে কস্ট ফাংশনটা চলে আসে, হ্যাঁ, কস্ট ফাংশন যেটা আসে সেটা থেকে আমি কি করি এক্স দিয়ে ডিভাইড করলে এভারেজ কস্ট ফাংশন কষ্ট পাই। আসবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমার এটা হচ্ছে সলিউশনটা দেখলেই পারবে, ইজি আছে। ওকে। 8। আর তো হচ্ছে যে মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ, এটা বলে দিছিলাম যে আমার মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ যখন থাকে তখন আমি কি করবো, এটাকে আগে হচ্ছে 1 দিয়ে মাইনাস করে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউমে নিব, কনজিউমে নিলে হচ্ছে এরপর এটাকে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে হচ্ছে কি কনজাম্পশন ফাংশন পাচ্ছি। এটা আরেকবার বুঝাই দে, আমি ছিলাম না, আরেকবার বুঝাই এই ম্যাথটা বুঝাই। এমপিএস আর হচ্ছে কি এমপিসি ইজ ইকুয়াল টু আমি কি জানি,
1 মাইনাস One. এমপিসি। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আমার এমপিএস দেওয়া আছে, তার মানে আমি এখান থেকে এমপিসি বের করতে পারি। এমপিসি কিভাবে বের করবো? 1 মাইনাস এমপিএস করব। এটা হ্যাঁ, করলে আমি হচ্ছে এমপিসি পাচ্ছি। ওই এমপিসি কে আমি যখন একবার ডিফারেন্সিয়েশন করব আমি কি পাচ্ছি? কনজাম্পশন ফাংশন। এটা ইন্টিগ্রেশনের চ্যাপ্টার না? হুম, ডিফারেন্সিয়েশন কেন করবো? সরি ইন্টিগ্রেশন ও ভুলে আচ্ছা, বলছি। হ্যাঁ। হ্যাঁ, হুম, হুম, ইন্টিগ্রেশন করলে আমি হচ্ছে কি পাচ্ছি? কনজাম্পশন ফাংশন পাচ্ছি। হুম, এখন দেখ এখানে হচ্ছে আমার কনজাম্পশন ফাংশনে কি থাকে? একটা ইয়া থাকে না, কনস্ট্যান্ট পার্ট থাকে না, কে? হ্যাঁ, 8 নাম্বারে যদি দেখি, হ্যাঁ, এই যে এখানে হচ্ছে আমি যখন কনজাম্পশন ফাংশনটা বের করলাম একটা কে থাকে। এরপর হুম, হচ্ছে আমাকে একটা কন্ডিশন বলে দিছে। কন্ডিশনে কি বলছে? আমার যখন কনজাম্পশন হচ্ছে কি 4.8 হবে, যখন হচ্ছে কি ইনকামটা আমার 10 10, তাহলে আমার এই যে ইনকামটা এটা কি ইউনিট? x, হ্যাঁ, তাহলে সি অফ 10 এর জন্য আমার কনজাম্পশন ফাংশনটা কি হচ্ছে? 4.8। হুম, তাহলে আমি এখানে সি অফ 10 করে ক্যালকুলেশন করব। সি অফ 10 এর ভ্যালু 4.8, ওইটা ক্যালকুলেশন করে আমি একটা কে এর ভ্যালু পাচ্ছি। হুম, ওই কে এর ভ্যালুটা আমি তখন এখানে বসায় দিব। ও আচ্ছা, বসাইলে হচ্ছে আমি কনজাম্পশন ফাংশন পাচ্ছি। আগের গুলো সেম ভাবে এমসি এমআর। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এটা তাহলে পারবে। আর হুম, হচ্ছে সবার শেষের ম্যাথটা হচ্ছে একটু 10 ডিফারেন্ট। নম্বর, 10 নম্বর সেম সেম। হ্যাঁ, ফাইন্ড এখানে দ্য কস্ট এমসি থেকে ফাংশন। কস ফাংশন। আচ্ছা, 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 হ্যাঁ, ডিফারেন্ট হচ্ছে এটা আরেকটা যেটা মনোপলির কথা ছিল। এখন আগের গুলো ছিল কি আন্ডার পিওর কম্পিটিশন, বাট এখন হচ্ছে কি আন্ডার মনোপলি। সো আন্ডার মনোপলি যখন থাকে তখন হচ্ছে কি আমার একটা মার্জিনাল কস্ট দেওয়া থাকে। আর হচ্ছে রেভিনিউ, মার্জিনাল হ্যাঁ, রেভিনিউ। হ্যাঁ, মার্জিনাল রেভিনিউ দেওয়া থাকে না, মার্জিনাল রেভিনিউটা বের করতে হবে। কিভাবে বের করতে হবে? এখানে হচ্ছে আমার একটা প্রফিট দেওয়া আছে, আর হচ্ছে কি কোয়ান্টিটি বলা আছে কিউ। সো আমি যখন প্রফিটের সাথে কোয়ান্টিটিটা মানে প্রাইসটা, সরি তখন প্রাইস রেভিনিউ পাই। বলা আছে, হ্যাঁ। হুম, তো প্রাইসটা আর হচ্ছে ইয়াটা যখন আমি মাল্টিপ্লাই করব তখন আমি কি পাচ্ছি? রেভিনিউ পাচ্ছি। হুম, তো প্রাইসটা হচ্ছে আমার এটা 274 মাইনাস কিউ স্কোয়ার, এটা কি আমার প্রাইস। আর কিউ কি? কোয়ান্টিটি। quantity, হুম, এই দুইটা মাল্টিপ্লাই করলে আমি কি পাচ্ছি? এমআর পাচ্ছি। শুধু আর পাচ্ছি। ও হ্যাঁ, আর পাচ্ছি। হ্যাঁ, তাহলে হচ্ছে এখান থেকে আমি আর পাচ্ছি পি ইন্টু কিউ, 274 কিউ মাইনাস কিউ কিউব। হ্যাঁ, এটাকে আমি ডিফারেন্সিয়েশন করলে কি পাচ্ছি? এমআর পাচ্ছি। ডিফারেন্সিয়েশন করলে হ্যাঁ, আচ্ছা আর থেকে আমি ডিফারেন্সিয়েশন করলে এমআর পাবো, বাট এমআর এমআর পাবো, কে ইন্টিগ্রেশন করলে আমি কি আর আর পাবো। পাবো, হ্যাঁ, তাহলে আমি এখানে একটা এমআর পেলাম। ওকে। আন্ডার মনোপলি কি হয়? এমআর ইজ ইকুয়াল টু এমসি হয়। হুম, এটা হচ্ছে আমার কন্ডিশন। ওই আগের নিয়মে আমি এমআর ইজ ইকুয়াল টু এমসি করে কিউ নট বের করব। কিউ নট কে আমি আবার কোন ফাংশনে বসাবো? যে ডিমান্ড ফাংশনটা ছিল, পি নট ফাংশন বসাবো। হ্যাঁ, এখানে বসাবো। এখানে বসা হচ্ছে আমি কি একটা পি নট পাচ্ছি। পি নট ইন্টু কিউ নট, কনজিউমার সারপ্লাস কি করি আমি? ডিমান্ড ফাংশন থেকে পি নট কিউ নট মাইনাস করি। হুম, সেম নিয়মে করছি, হয়ে গেছে। শেষ। হুম, এই 4 টাইপের ম্যাথই আছে এখানে। এই যে 12, 9 আর এই 6, 9, 6 সেম। হুম, আর আরেকটা পার্ট কোনটা বলি? ওই যে এমসি এমপিএস এর একটা, আর এমপিসি, আরেকটা একটা। হচ্ছে এমনি নর্মাল এমসি এমআর আচ্ছা, এমপি। ঠিক আছে। ফর্মুলাগুলো তো নোটে আছে না? ফর্মুলা থাকার কথা, আমি আবার দিচ্ছি দাঁড়া। ফর্মুলাগুলো থাকলে আপনি দিয়ে দিন। আচ্ছা, ওকে, থ্যাংক তাহলে ইউ। হচ্ছে ডিফারেন্সিয়েশন কি বুঝবেন আপনি? আমাকে বললেন? হ্যাঁ, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন। আচ্ছা ডিফারেন্সিয়েশনটা দেখাই। আচ্ছা, ডিফারেন্সিয়েশনে হচ্ছে আমি ইন্টিগ্রেশনে যেটা করছি এটা রিভার্স প্রসেস হয় নরমালি। রিভার্স প্রসেস বলতে হচ্ছে আমার এখানে কস্ট ফাংশন দেওয়া থাকে আর কি রেভিনিউ ফাংশন দেওয়া থাকে। এখান থেকে আমাকে হচ্ছে কি
প্রফিট ফাংশনটা বের করতে বলছে, কিন্তু প্রফিট ফাংশনটা আমাকে কি করতে হবে, ম্যাক্সিমাইজ করতে হবে। এখানে আমি কি করব, প্রফিট ফাংশন কি, আর মাইনাস সি, সেখান থেকে আমি একটা প্রফিট ফাংশন পাচ্ছি, এটা 4x minus 100 minus 0.02 x square, এটা আমার প্রফিট ফাংশন। এখন হচ্ছে ম্যাক্সিমাইজ করি বা মিনিমাইজ করি, আমার এই ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে প্রত্যেকটা হচ্ছে আমার দুইবার ডিফারেন্সিয়েট করতে হয়, তো ফার্স্টে আমার এই যে পি অফ এক্স আসছে, এটাকে আমি একবার ডিফারেন্সিয়েট করব। তো একবার যখন আমি ডিফারেন্সিয়েট করতেছি, আমার এখান থেকে আসতেছে কত, 4 minus 0.04 x, একবার ডিফারেন্সিয়েট করলে আসছে। এই পার্টকে আমি আবার ডিফারেন্সিয়েট করব, তখন আমার আসছে কত, -0.04। ওকে। এখন হচ্ছে আমি কি করব, এই যে প্রথমবার যে ডিফারেন্সিয়েশনটা করছি সেটার ভ্যালু আমি কি ধরবো, 0 ধরবো। ই প্রাইম এক্স ইজ ইকুয়াল টু 0 ধরবো, 0 ধরে আমি একটা এক্স এর ভ্যালু পাচ্ছি। বুঝছি এটা? এটা 0 কেন? এটা হচ্ছে আমার রুলস ধরে রাখেন যে আমি যখন ডিফারেন্সিয়েশন করব, ম্যাক্সিমাম করি বা মিনিমাম করি, আমার হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো দুইবার ডিফারেন্সিয়েট করার পরে ফার্স্ট যে ডিফারেন্সিয়েশনটা, ওইটাকে আমি 0 ধরবো, 0 ধরে আমি এক্স এর একটা ভ্যালু পাবো। আচ্ছা, এখানে মনে হয় 3টা কন্ডিশন আছে। কোনটা? এক্স এর ভ্যালু পজিটিভ হলে, নেগেটিভ হলে আর 0 হলে। হ্যাঁ, তো এখন হচ্ছে এক্স এর ভ্যালু না, এটা আরেকটা ক্ষেত্রে বলতেছি। আচ্ছা, এখানে আমি এক্স এর একটা ভ্যালু পাইছি, সেটা কত, 100 ইউনিট আসছে। এখন এই যে 100 ইউনিটটা, এটাকে আমি কোথায় বসাবো, এই 2 নাম্বার ডিফারেন্সিয়েশনে বসাবো। আচ্ছা, এখন দেখেন 2 নাম্বার ডিফারেন্সিয়েশনে কিন্তু আমার 100 বসানোর কোনো জায়গা নাই, তার জন্য আমার একটা ভ্যালু কি -0.04ই আছে, চেঞ্জ হচ্ছে না। তো এখন নর্মালি হচ্ছে আমি যখন এই 100টা হচ্ছে 2 নাম্বার ডিফারেন্সিয়েশনে বসাই, আমার আইদার হচ্ছে ভ্যালু পজিটিভ হবে, অথবা কি নেগেটিভ হবে, অথবা 0 হবে। যদি ধরেন আমার ভ্যালুটা নেগেটিভ আসছে, তখন আমি বুঝবো কি, এই যে আমার এক্সটা 100 ইউনিট, এই 100 ইউনিটের জন্য আমি এই ফাংশনটার কি ম্যাক্সিমাম ভ্যালু পাবো। আর যদি এটা আমার পজিটিভ আসে, তখন আমি কি বলবো, এই 100 ইউনিটের জন্য আমি কি মিনিমাম ভ্যালু পাবো। ঠিক আছে, এইটাতে ডবল 2 নম্বর ইয়েতে। এখন হচ্ছে এই প্রত্যেকটা ম্যাথের স্টেপই সেম, আমার দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, দুইবার ডিফারেন্সিয়েট করে ফার্স্ট যে ডিফারেন্সিয়েশন, ওইটার ভ্যালু 0 ধরতে হবে, 0 ধরে আমার এক্স এর একটা ভ্যালু আসবে, ওই ভ্যালুটাকে আমি 2 নাম্বার ডিফারেন্সিয়েশনে বসাবো। এই যে দেখেন, এখানে প্রথমবার ডিফারেন্সিয়েশন আসছে কত, -48/x² + 6x, এটা ইজ ইকুয়াল টু আমি 0 ধরছি, 0 ধরে এক্স এর ভ্যালু পাইছি কত, 2। এই 2 কে বসাবো আমি হচ্ছে 2 নাম্বার ডিফারেন্সিয়েশনে, বসানোর পরে আমি হচ্ছে ক্যালকুলেশন করে পাইছি হচ্ছে কত, 18। এটা যেহেতু পজিটিভ, তার মানে আমার যখন এক্স এর ভ্যালু 2, তখন আমি কি মিনিমাম ভ্যালু পাবো। এরপর এই 2টাকে আমি কোথায় বসাবো, একদম ফার্স্ট যে কন্ডিশন ছিল বা ফাংশন ছিল, ওইখানে বসাবো। ওইখানে বসানোর পরে আমি হচ্ছে কি মিনিমাম বা ম্যাক্সিমামটা পাচ্ছি। আমাদের সব ম্যাথই এরকম। এখানে ডিফারেন্ট কিছু নাই, বুঝতে পারছি কি। ও আরেকটা জিনিস আছে, এখানে হচ্ছে 3 নাম্বার, এখানে হচ্ছে আমাকে কি বলছে যে আমার এখানে হচ্ছে 41 নম্বর আর কি। হ্যাঁ 41 নাম্বার বোর্ডের জন্য বের করতে বলছে। তখন আমি কি করবো, কস্ট ফাংশনে 40 দিয়ে একবার বের করব, আবার হচ্ছে কি 41 দিয়ে একবার বের করব। এখন 40টা বোটের খরচ আমি বের করলাম, 41টা বোটেরও খরচ আমি বের করলাম, দুইটাকে মাইনাস করে দিলে আমি কি পাচ্ছি, একটা বুটের। হ্যাঁ ওই 41তমটার খরচটা পেয়ে যাচ্ছি। এটা একটা ডিফারেন্ট আছে, আর কিছু এরকম ডিফারেন্ট নাই, করতে করতে বুঝবেন। নয় নাম্বারটি ডিফারেন্ট থাকতে পারে, যেটা হচ্ছে এখানে আমার সি দেওয়া আছে কস্ট ফাংশন, এখান থেকে আমাকে বলছে এভারেজ কস্ট ফাংশন বের করতে। এভারেজ হচ্ছে আমি কি করবো, আমি জাস্ট হচ্ছে কস্ট ফাংশনটাকে ইউনিট দিয়ে ডিভাইড করে দিব। কিউ দিয়ে ভাগ করব। হ্যাঁ, কিউ দিয়ে ভাগ করে দিলে আমি এভারেজ কস্ট ফাংশনটা পাচ্ছি। মার্জিনাল কস্ট ফাংশনটা কিভাবে পাবো, কস্ট ফাংশনকে আমি একবার ডিফারেন্সিয়েট করব।
আচ্ছা, স্লোপ অফ এসি কিভাবে পাচ্ছি? এই যে এভারেজ কস্টটা আমি পেলাম সেটাকে আমি একবার ডিফারেন্সিয়েট করলে স্লোপটা পাচ্ছি। সেম ভাবে এমসি কে একবার ডিফারেন্সিয়েট করলে এমসির স্লোপটা পাচ্ছি। আর এটা তো হচ্ছে যে মিনিমাম ভ্যালু বের করতে হবে, তখন আমি কি করব? এখানে দেখেন, এখানে হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট বলছে। মানে এখানে আমার যেই পার্টটা ছিল কস্ট ফাংশনে, ভেরিয়েবল পার্ট কোনটা? এইটুকু কিউ আছে যেটা, ওইটা তো আমার ভেরিয়েবল পার্ট না। সো এখানে আমি এই পার্টটাকে হচ্ছে আলাদা করে এইটাকে কিউ দিয়ে ডিভাইড করব। এটা কি বুঝছি? বুঝছি। আচ্ছা, এটাকে আমি কিউ দিয়ে ডিভাইড করব, তখন হচ্ছে কি আমি এভারেজ ভ্যারিয়েবল কস্টটা পাচ্ছি। এরপর ওইটার জন্য আমি হচ্ছে মিনিমাম নাকি ম্যাক্সিমাম বের করব। হুম, হ্যাঁ, এইটুকুই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা, ঠিক আছে। কমপ্লিট। সামি আপু বুঝছেন? বুঝছি, আমার একটা জিনিস বুঝা যান একটু বলেন। এটা বাহিরে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনটা জানি আমরা কেমনে করি। ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলা হচ্ছে কি, মানে ধরেন এন এক্স টু দি পাওয়ার সামথিং আছে বা এক্স টু দি পাওয়ার সামথিং আছে, এন আছে, তখন আমি যখন ডিফারেন্সিয়েশন করবো আমার কি হবে? এক্স মাইনাস ওয়ান। মানে আমি ফর্মুলাটা দেখাই তাহলে। চ্যাপ্টারটা এখনো পড়ি নাই তো, ফর্মুলা দেখলে অবশ্য মনে পড়ে যেতে পারে। হ্যাঁ, ফর্মুলা এখানে হচ্ছে cot x এর formula। এই যে, এখানে যখন হচ্ছে আমি কোন একটা কনস্ট্যান্ট পার্ট দিয়ে ডিফারেন্সিয়েট করবো, মানে আমার এক্স এর কোনো সম্পর্ক নাই, তখন আমার ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত আসে? 0 আসে। এক্স কে দিয়ে শুধু এক্স থাকলে তখন কি 1 হয়। কে এক্স যখন থাকে তখন কি হয়? কে হয়। নর্মালি হচ্ছে আমি এই ফর্মুলাটা পড়বো, বুঝছেন? এক্স টু দি পাওয়ার এন, তখন করলে কি হবে? এনটা সামনে চলে আসবে, এন এক্স এন মাইনাস ওয়ান। এটাই আমার মেইন ফর্মুলা আর কি। এই যে কি হুম? এনটা কি এখানে? ধরেন হচ্ছে একটা ম্যাথসে দেখাই। হুম, হুম। মানুষ হচ্ছে এতক্ষণ ডিউরেশন দেখলে ভয় পাবে আর দেখবেই না ইউটিউব। আচ্ছা, এখানে দেখেন, এই যে এইটা হচ্ছে কি আমার একটা ইকুয়েশন, এটা কি 0.04 কিউ কিউব। হুম, হুম। এখানে হচ্ছে আমার এটাকে আমি বলি এম আর পাওয়ারটাকে বলি এন। এন। সো এখানে আমি বলতে পারি কি এম কিউ টু দি পাওয়ার এন। এটাকে যখন আমি ডিফারেন্সিয়েশন করতেছি, আমার এই এনটাকে সামনে চলে আসবে মাল্টিপ্লাই হিসেবে। তো 3 যখন হুম, সামনে চলে আসছে, কি হচ্ছে? 3 ইন্টু 0.04 হ্যাঁ। কিউ 3 মাইনাস 1। পাওয়ার যেটা থাকবে ওইটা এক এক করে কমবে। তো আমার এখানে মেইন কাজ কি হয়, এটা যেটা আছে পাওয়ারটা ওইটা সামনে চলে আসে, আর সাথে কি হয়, মেইন পাওয়ারটা এক করে কমে যায়। এটাই হচ্ছে এটা। এনটা যেটা পাওয়ার ছিল সেটা সামনে চলে আসবে, আর এমনি যেই লিটারাল পাওয়ারটা ওইটা কি এক করে করে কমে যাবে। ওকে। আচ্ছা, এখানে হচ্ছে ইউভি এর একটা ফর্মুলা আছে, ওগুলা হচ্ছে দিব, তখন আমি হচ্ছে ধরেন এখানে ইউভিটা কোথায় লাগে, এখানে একটা ম্যাথে ইউভি লাগতো, দাঁড়ান দেখে। এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে আমার ভাগ আকারে আছে না, উপরে একটা ফাংশন নিচের একটা ফাংশন।
তখন আমি এটাকে ইউ ধরে নেই, এটাকে ভি ধরে নেই। ইউভি ধরে যখন আমি ডিফারেন্সিয়েশন করি ওইটার জন্য আমার আলাদা একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা দিবনি। আর ইউভি যখন আমি মাল্টিপ্লাই হিসেবে করি তখন আমার একটা আলাদা ফর্মুলা আছে। ইউভি এর ফর্মুলা মেবি এখানে কাজে লাগে নাই, কিন্তু ইউ ডিভাইডেড বাই ভি এর ফর্মুলাটা লাগবে। আচ্ছা, আর এগুলোর বাইরে তো আসবে না না, না। এগুলো একটু ডিজিট পাল্টাই দিবে, রাইট? হ্যাঁ, এই যে এখানে হচ্ছে আবার ইউভি লাগে। বাদ দিব কিনা ভাবতেছি, যেহেতু দুইটা আলাদা আসবে, দুইটা মিলাই তো আসবে না, রাইট? না, আচ্ছা, আরেকটা সিলি কোয়েশ্চেন, যে ইন্টিগ্রেশন কখন হবে, ডিফারেন্সিয়েশন কখন হবে, এটা বুঝার কি আর অন্য কোনো আপনার ইজি ট্রিক্স আছে? ওই যে মার্জিনাল কস্টের দেওয়া থাকলে, ডিরেক্ট যদি মার্জিনাল কস্ট দেওয়া থাকে তখন আমি বুঝবো এটা ইন্টিগ্রেশন, আর শুধু কস্ট ফাংশন দেওয়া থাকলে এটা ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তার মানে আমি হচ্ছে এটা মাথায় রাখি যে ডিফারেন্সিয়েশনে মার্জিনাল কস্ট থাকবে। ডিফারেন্সিয়েশনে ডিরেক্ট কস্টটা থাকে। মার্জিনালটা থাকবে না, রাইট? হ্যাঁ, মার্জিনালটা থাকলে ওটা ইন্টিগ্রেশন। মার্জিনাল থাকলে ইন্টিগ্রেশনে যাবে, আর কস্ট ফাংশন থাকলে সেটা ডিফারেন্সিয়েশন। হুম, এইটুকুই ছিল আজকে তাহলে। ঠিক আছে, তাহলে আমি ইন্টিগ্রেশন বাদ দিই, বাকিগুলো করি। আর লগারিদম তো নাই। না, অলরাইট, ওকে। ইন্টিগ্রেশন বাদ দিবেন? আচ্ছা, কেন? হ্যাঁ, কেন, এটা কি বেশি আমার মনে হচ্ছে ডিফারেন্সিয়েশন বাদ দেওয়া ওয়াইজ ডিসিশন হবে, কারণ আপনি যখন এই যে ইউভি এর যেগুলো করতে যাবেন কঠিন অনেক, না? হ্যাঁ, কনফিউশন চলে আসে অনেক। তাহলে দুইটার মধ্যে আমি যে কোনো একটা বাদ দিই, যেহেতু এটা আজকেই বুঝলাম, হুম, ওগুলো তো তাও পারা আছে। হ্যাঁ, করে দেখেন আপনি। হ্যাঁ, যেটা যদি ইজি পারেন, লাগে হ্যাঁ। সেটা করে আরেকটা বাদ দিই। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।